আসসালামু আলাইকুম। রবি 10 মিনিট স্কুল লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আমি ফারহান শেখ, পড়ছি আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তো আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 5 এর একটি টপিক। তার নাম হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা সম্পর্কিত আলোচনা। তো আজকে মূলত যান্ত্রিক শক্তির নিত্যতা সম্পর্কিত আলোচনা এই টপিকটার দ্বিতীয় পর্ব। গতকালকেও আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম, তার লিঙ্কটা এবং সেই গতকালকে আলোচনার লিঙ্কটা আমি আমার ক্লাস শেষে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আজকের এই সুন্দর লাইভ ক্লাসটি কাইন্ডলি সাপোর্ট করছে গুড লাক স্টেশনারি, সেই জন্য গুড লাক স্টেশনারিকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা একটু কষ্ট করে আমাকে কমেন্টে জানিয়ে দাও যে তোমরা এই লাইভ ক্লাসটিকে কোথা থেকে সংযুক্ত হয়েছো এবং তোমরা তার পাশে তোমাদের কলেজের নামগুলো লিখে দিও। তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে এবং কে কোন কলেজ থেকে আমাদের লাইভ ক্লাসটি করছো। ওকে, তো আমি একটু দেখি যে তোমরা কে কে আমাদের সাথে সংযুক্ত আছো। আর যেহেতু আমাদের লাইভ ক্লাসটি 12:17 শুরু হলো এখন, তো তোমরা কষ্ট করে এই লাইভ ক্লাসটি শেয়ার করে দাও। তো লাইভ ক্লাসটি শেয়ার করলে কি হবে, লাইভ ক্লাসটি শেয়ার করলে হচ্ছে তোমার ফ্রেন্ডরাও জানতে পারবে যে আমাদের লাইভ ক্লাসটি শুরু হয়ে গেছে, যার ফলে তুমি যেমন উপকৃত হবা আজকের লাইভ ক্লাসটি করার মাধ্যমে, তোমার ফ্রেন্ডরাও কিন্তু অনেক হেল্পফুল হবে আজকের ক্লাসটা করার মাধ্যমে। তো আমি একটু চেক করি কমেন্টে যে তোমরা আমাদের কে কোন প্রান্ত থেকে জয়েন করছো। তো আমাদের সাথে আছে ফাতিমা আঞ্জুম, আমাদের সাথে আছে ফাতিমা আঞ্জুম ঢাকা বাসাবো থেকে। দীপ্ত দাস হচ্ছে নীলফামারী গভর্নমেন্ট কলেজ থেকে খুব সম্ভবত। সাজিয়া আদ্রিন হচ্ছে টঙ্গী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজ থেকে। হৃদয় মিয়া হচ্ছে চুয়াডাঙ্গা থেকে, আমাদের রেগুলার স্টুডেন্ট হৃদয় মিয়া। তারপরে হচ্ছে ফেরদৌস শাম্মী আছে আমাদের সাথে, সীমান্ত দেওয়ান আছে আমাদের সাথে। আচ্ছা, অর্ণব আছে হচ্ছে আমাদের সাথে সংযুক্ত টাঙ্গাইল থেকে। মিনহাজুল আলম ফ্রম চিটাগাং। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে রেসপন্স করার জন্য। সিনথিয়া আফরিন চলে এসেছে আমাদের সাথে, খুব রেগুলার স্টুডেন্ট উনিও। কায়নাত আমরিন তিনি হচ্ছে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ থেকে। ওকে, অনেক ডিফারেন্ট কলেজ থেকে আমাদের সাথে সংযুক্ত। সায়েম আকন্দ অনন্ত মুগদা ঢাকা থেকে। আচ্ছা আচ্ছা, সায়েম মুগদা ঢাকা থেকে। তারপর হচ্ছে হৃদয় মিয়া যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে। আচ্ছা, উম্মে সালমা অপি মিরপুর গার্লস কলেজ থেকে। ওকে, তারপর ফারজানা প্রেমা হচ্ছে ভোলা থেকে বলছে এবং ভোলা গভর্নমেন্ট কলেজে তিনি পড়েন। এলভিন মিরাই আমাদের সাথে সংযুক্ত আছেন। আহমেদ শাওন এবং মোহাম্মদ মামিনুল ইসলাম। সীমান্ত দেওয়ান এগেইন ঢাকা থেকে উনি বলছে আমাদের সাথে কানেক্টেড আছে। ফারজানা প্রেমা, ওকে। আয়েশা আক্তার নরসিংদী থেকে। আচ্ছা, তো মোটামুটি অনেকেই আমাদের সাথে লাইভ ক্লাসে সংযুক্ত আছে। খন্দকার মাহাতাব হোসেন ঢাকা বাসাবো থেকে। শাহিদ আমাকে সালাম দিচ্ছ, যারা যারা আমাকে সালাম দিচ্ছ প্রত্যেককেই ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, এবং আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। ওকে, আচ্ছা, আয়রা আফরোজ আমাদের সাথে সংযুক্ত আছে। তারপর হচ্ছে আলিসা জোরাইনা মিম, সাবরিনা জেমি গাজীপুর ঢাকা থেকে। শফিকুল আলম ফ্রম ঢাকা। আলামিন একাডেমি স্কুল এন্ড কলেজ থেকে সিনথিয়া আফরিন বলছো। মার্শিয়া মেহেরিন আমাদের সাথে আছো। জুনায়েদ আহমেদ আছো। তারপরে হচ্ছে নুসরত মমে, আমাদের অন্যতম রেগুলার স্টুডেন্ট। হ্যাঁ, যারা যারা রেগুলার আমি তাদের নাম একটু বলি। মোটামুটি কমেন্টস তো করে এবং ভালো আমাদের সাথে খুব ভালো ইন্টারাকশন করে। আয়রা আফরোজ, ওকে। আচ্ছা, শাহরিয়ার হাসান লাবিব। ওকে ওকে, তো মোটামুটি অনেকেই চলে আসছো। সুপ্রভা আমাদের সাথে চলে আসছো, সুপ্রভা। তারপরে হচ্ছে সুপ্রভা আমাদের এই লাইভ ক্লাসের অত্যন্ত হচ্ছে রেগুলার স্টুডেন্ট, অত্যন্ত রেগুলার আমাদের লাইভ ক্লাসটা ফলো করেন উনি। তারপর ফারজানা প্রেমাও, উনিও অত্যন্ত রেগুলার। তারপরে হচ্ছে সাইয়দ শিপন খান নটরডেম কলেজ থেকে। বিভূতিভূষণ সাহা ভাইয়া, তোমাদের সাথে বিভূতিভূষণ সাহা ভাইয়া তোমাদের লাইভ ক্লাস নেয়, সবাই একটু ভাইয়াকে হাই বলে দাও। তারপরে হচ্ছে ওকে, আচ্ছা, হাসনাইন মাহমিদ বলছো যে যান্ত্রিক শক্তির সাথে তাপ শক্তির রিলেটেড ম্যাথগুলো প্লিজ দেখাবেন, চেষ্টা করবো আমি আজকে দেখানোর। ওকে, ফারজানা সুলতানা আছে। আসমা সিদ্দিকা তিশা আমাদের সাথে সংযুক্ত আছে। তো মোটামুটি আমাদের সাথে অনেক। সিনথিয়া রহমান সেন্ট্রাল উইমেন্স কলেজ থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জুনায়েদ আহমেদ, হ্যাঁ আমি ভালো আছি, তুমিও আশা করি ভালো আছো। আচ্ছা, তাহলে এবার আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, আমরা আরেকটু ক্লাস
দীর্ঘায়িত করি। তো একটু বলে রাখি ক্লাস শুরু করার আগে, তো গতকালকেও আমরা এই যে টপিকটা আজকে আমরা পড়ব, যান্ত্রিক শক্তির নিত্যতা সম্পর্কিত গাণিতিক সমস্যা বলি, তো এই টপিকটার প্রথম পার্ট আমরা গতকালকে আলোচনা করেছিলাম। তো গতকালকে আমরা অবশ্যই তোমরা গতকালকের পার্ট 1 এর আলোচনাটা দেখে নিবা। হ্যাঁ, আমি আমার হচ্ছে ভিজুয়াল যে পোস্টটা ছিল সেই পোস্টেও কিন্তু আমি আমাদের গত ক্লাসের লিংকটা দিয়ে দিয়েছিলাম। সমস্যা নেই, আজকের ক্লাসের পরেও আমি আমার ডেসক্রিপশন বক্সে পার্ট 1 এর লিংকটা দিয়ে দিব। তো মূলত আজকের ক্লাসে আমরা 3টা ম্যাথ করব। হ্যাঁ, 3টা ম্যাথ মানে এই না যে অনেক ছোট ছোট ম্যাথ, 3টা বিশাল ম্যাথ করব। বেসিক্যালি 2টা বিশাল ম্যাথ করব আর একটা ভালো মানে একটা মোটামুটি হচ্ছে তোমাদের পরিচিত ম্যাথ করব। প্রথমে যেই ম্যাথটা দেখব এটা হচ্ছে আমাদের মোটামুটি অনেকেরই পরিচিত, আর পরবর্তীতে যে 2টা ম্যাথ আমরা করব এই 2টা ম্যাথ কিন্তু একটু বড় এবং একটু কনসেপচুয়াল। তো তোমরা যদি ধৈর্য রাখতে পারো, তোমরা যদি একদম ঠান্ডা মাথায় ম্যাথগুলো দেখো, ঠান্ডা মাথায় আমার কথাগুলো শুনো, 100% তোমরা বুঝতে পারবা। ওকে, এবং তোমরা আজকের ক্লাস থেকে আল্লাহর রহমতে অনেক কিছু শিখতে পারবা। ওকে, তো ফার্স্ট কাজ হবে, আমরা আগে দেখি ফার্স্ট ম্যাথটা আমরা করি, মোটামুটি পরিচিত ম্যাথ। ওকে, প্রথমে আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, আমরা দেখি না যে ক্রিকেট খেলার সময় হচ্ছে আগে প্র্যাকটিস ম্যাচ করে, তো প্রথমে আমরা প্র্যাকটিস ম্যাচ হিসেবে হচ্ছে একটা সহজ ম্যাথ প্রবলেম সলভ করব। তো আস্তে আস্তে করে আমরা লেভেলটা বেটার করার চেষ্টা করব। ওকে, তো আমরা শুরু করি। হ্যাঁ, আমাদের সাথে অলমোস্ট 220 জন মতন জয়েন করেছে, মাশাআল্লাহ, খুবই ভালো। তো দেখা যাক ক্লাসের শেষ অবধি কতজন থাকে। ডেডিকেটেড ওয়েতে ধৈর্য ধরে তোমরা ক্লাসের শেষ পর্যন্ত কয়জন থাকো সেটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করি। ওকে, তো আমরা একটু গতকালকে ক্লাস হালকা একটু বলি। তো গতকালকে আমরা বিভব শক্তি এবং গতি শক্তি সম্পর্কে একটু আলোচনা করেছিলাম যে যদি কোনো বস্তুর বেগ থাকে বা স্পিড থাকে, তার গতিশক্তি থাকে এবং তার গতিশক্তির ফর্মুলা হয় 12 mv²। ওকে, আমরা সবাই জানি এটা। আর যদি কোনো বস্তু ভূমি থেকে নির্দিষ্ট উচ্চতায় থাকে, মনে রাখবা, যদি কোনো বস্তু ভূমি থেকে নির্দিষ্ট উচ্চতায় থাকে তবে তার হাইটের কারণে যে তার মধ্যে শক্তি জমা হয় তাকে আমরা বলি হচ্ছে বিভব শক্তি। আর বিভব শক্তির ফর্মুলা হচ্ছে EP সমান mgh। ওকে, আচ্ছা, তো আমরা বিভব শক্তির ফর্মুলা আমরা মোটামুটি জানি mg ইনটু h, যেখানে h মানে কিন্তু হাইট বা উচ্চতা, আর গতিশক্তির ফর্মুলা কি 12 mv²। ওকে, তো আমরা নিউটনের একটা ফর্মুলা শিখছিলাম ছোটবেলায়, সেটা হচ্ছে v² = u² + 2gh। একটু মন দিয়ে দেখো, এটা হচ্ছে আমাদের নিউটনের গতির ফর্মুলা বা গতির সূত্রসমূহ। আর আরেকটা ফর্মুলা আমরা গতকালকে দেখছিলাম যে EP সমান mgh। ওকে, EP সমান mgh, আর এটা হচ্ছে আমাদের গতির ফর্মুলা v² = u² + 2gh। আমরা সবাই আশা করি জানি। আর EP মানে বিভব শক্তি, হাইটের কারণে তার ফর্মুলা হচ্ছে EP সমান mgh। একটু মনে রাখবা, আমাদের এখানে একটু খেয়াল করো, এই বিভব শক্তির ফর্মুলাতে কিন্তু আমাদের একটা h আছে, আবার এই যে আমাদের গতির যে ফর্মুলাটা, এই গতির ফর্মুলাটাও কিন্তু আমাদের একটা h আছে। একটু মন দিয়ে দেখো, বিভব শক্তির ফর্মুলাতেও আমাদের একটা h বিদ্যমান, আবার এই যে আমাদের গতির যে সমীকরণ, এই গতির সমীকরণেও আমাদের কিন্তু h বিদ্যমান। এই দুইটা h এর পরিচয় কিন্তু সেম না, একটু মনে রাখবা। আমি আপাতত যতটুকু বলি এতটুকু মনে রাখলে ইনশাআল্লাহ হবে। তো এই h আর এই h কিন্তু একই কথা না। এই h মানে হচ্ছে উচ্চতাকে নির্দেশ করে। একটু লিখে নাও, খাতার কোন জায়গায় লিখে নাও, এই h মানে কিন্তু উচ্চতা বা হাইট। অনেকে জানো এগুলো, আমি বলি যা প্রথম যে ম্যাথটা করাবো এই ম্যাথটা মোটামুটি অনেকেই জানো, তো আবার অনেকেই জানো না। হ্যাঁ, তো যারা জানো তারা ভালো করে দেখো, তোমাদের চর্চা হয়ে যাবে। তো আমরা তো জানি, জানার পরও যদি আমরা একটু দেখি না, আমাদের চর্চাটা আরো ভালো হবে এবং আমরা আরো ভালো পারবো। আর যারা জানি না তারা যদি আজকে প্রথম দেখি, খুব মন দিয়ে দেখবো, তারপর বাসায় যদি একটু প্র্যাকটিস করে ইনশাআল্লাহ আমরা পারবো। আচ্ছা, তো একটু দেখো কি বললাম আমরা, EP সমান mgh এর h এর পরিচয়টা হচ্ছে হাইট বা উচ্চতা, আর v² = u² + 2gh এও কিন্তু একটা h আছে। এই h এর পরিচয়টা হচ্ছে উলম্ব সরণ। একটু লিখে নিও। হ্যাঁ, এই h এর পরিচয় হচ্ছে উলম্ব সরণ, এটা লিখে নিও। হ্যাঁ, এই h এর পরিচয় হচ্ছে উলম্ব সরণ, আর এই EP = mgh এর h এর ফর্মুলা, h এর পরিচয় হচ্ছে উচ্চতা বা হাইট। এই দুইটার h এর কিন্তু পরিচয় ভিন্ন, কেন না এই দুইটা ফর্মুলা মানে যেভাবে তৈরি করা হয়েছে বা যেভাবে এগুলার গঠন যে রকম, ওই গঠন অনুযায়ী আসলে আমরা মনে রাখবো। নিউটন যখন এই ফর্মুলা তৈরি করছে, এই h কে উনি উলম্ব সরণ হিসেবে বিবেচনা করেছে, আর এটা হচ্ছে আমাদের বিভব শক্তির ফর্মুলা, যেখানে h মানে হচ্ছে হাইট।
আর উচ্চতা আমরা মেজার করি হচ্ছে মাটি থেকে বা ভূমি থেকে, ভূমি থেকে আমরা উচ্চতা মেজার করি। আর এই এইচটা আমরা মেজার করব হচ্ছে কি বলতো, আমরা দেখবো উলম্ব সরণ আমরা কিভাবে মেজার করব দেখবো, একটু জাস্ট মুখে এক লাইনে বলে রাখি। হাইট আমরা মেজার করি ভূমি থেকে, আর উলম্ব সরণ আমরা মেজার করি আদি বিন্দু থেকে শেষ বিন্দুর লম্বালম্বী যে সরণ। উলম্ব সরণ মেজার করি বা মাপা হয়, উলম্ব সরণ মেজার, অনেকে নোট করে, আমি দেখছি অনেকে সুন্দর করে, এই জন্য আমি বলছি। উলম্ব সরণ আমরা মেজার করি আদি বিন্দু থেকে শেষ বিন্দুর লম্বালম্বী যে দূরত্ব বা সরণ, লম্বালম্বী যে সরণ। আর উচ্চতা আমরা ডিটারমাইন করি হচ্ছে ভূমি থেকে, যে ভূমি থেকে বস্তুটা কতটুকু উপরে আছে লম্বালম্বী ভাবে। আচ্ছা এই নিবে। তো এবার আমরা একটু দেখি, আমরা একটু আগানোর চেষ্টা করি। তো আমাদের প্রথম যে ম্যাথটা, এটা একটু আমরা সলভ করার চেষ্টা করি। তো আমাদের প্রথম যে পরিচিত ম্যাথ বলছিলাম আমি, পরিচিত ম্যাথ মোটামুটি অনেকের পরিচিত লাগবে, তাও আমরা করি, প্র্যাকটিস হবে আমাদের। হ্যাঁ, তো আমাদের एग्जाम কোশ্চেন নাম্বার 1, আমাদের আজকের দিনের কোশ্চেন নাম্বার 1, আমরা টোটাল আজকে 3টা প্রবলেম সলভ করব। এর মধ্যে পরের দুইটা ম্যাথ প্রবলেম খুব বেশি ডিপ এবং খুব বেশি কনসেপচুয়াল। আচ্ছা, তো একটু দেখো। তো আমাদের ধরো এটা আমাদের একটা সরল দোলক। হ্যাঁ, সরল দোলক, একটা সরল দোলক হচ্ছে ও বিন্দু থেকে ঝুলানো। ওকে, ও বিন্দু থেকে একটা সরল দোলক ঝুলানো, সে ফর এক্সাম্পল এই যে, এবং এখানে যে বস্তুটা সুতা দিয়ে একটা বব ঝুলানো, তো ওই ববটার ভর আমাদের কোশ্চেনে দেওয়া আছে m = 2 কেজি। ওই ববের ভর আমাদের দেওয়া আছে m = 2 কেজি, ববের ভর। হাতে লেখা না বুঝতে পারলে একটু বইলো। হ্যাঁ, আচ্ছা, আর আমাদের বোর্ডটা যদি একটু আনক্লিয়ার দেখা যায়, আমি তো রেগুলার মনিটরিং করবই, আমি রেগুলার চেক করবই যে আমাদের বোর্ড ঠিক মতন দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, এটা আমি দেখছি, আল্লাহর রহমতে সমস্যা নাই, তোমরা একটু বলবা আমাকে। হ্যাঁ, আর হচ্ছে আরেকটা কথা, সেটা হচ্ছে যদি এমন হয় যে আমার ভয়েস শোনা যাচ্ছে না, তখন তাও একটু বলবা, যেহেতু ফেসবুক লাইভ ক্লাস। আচ্ছা, আর একটু খেয়াল করো। তো এবার ধরো আমাদের একটা বস্তু সুতা দ্বারা ঝুলানো ও বিন্দু থেকে। হ্যাঁ, আচ্ছা, তো এবার কি হলো, সেটা হচ্ছে আমাদের এই পয়েন্টটার নাম হচ্ছে সি পয়েন্ট। ওকে, আচ্ছা, তো আমাদের কোশ্চেনে বলা আছে যে আমরা এটাকে কি করলাম, এটাকে টেনে একদম সর্বোচ্চ বিস্তার পয়েন্টে নিলাম বা সর্বোচ্চ পয়েন্টে নিলাম। ওকে, তো মোটামুটি আমরা এই এতটুকু পর্যন্ত আমরা উঠাই দিলাম। ওকে, আমাদের কিন্তু গতকালকে রাত হচ্ছে 8:45 এর ক্লাসে রাতুল ভাই কিন্তু এই সেম টাইপের একটা থিওরিটিক্যাল প্রবলেম উনি আলোচনা করেছিলেন। হ্যাঁ, অবশ্যই সেটা তুমি দেখে নিবা। আচ্ছা, তো এবার খেয়াল করো, আমরা ওই বেসিসে বা তারই আলোকে আমরা একটা ম্যাথ প্রবলেম দেখছি। আচ্ছা, তো দেখো, সেটা হচ্ছে যে এটা আমাদের এ বিন্দু। ওকে, আচ্ছা, তো এবার দেখো, এবার আমাদের কোশ্চেনে বলা আছে যে এই পুরা অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। আমাদের এই অ্যাঙ্গেলটার ভ্যালু দেওয়া হচ্ছে 60 ডিগ্রি, এবং আমাদের এতটুকু দেওয়া আছে। তো আমাদের কোন এক মুহূর্তে বস্তুটা এ বিন্দু থেকে, ধরো সে ফর এক্সাম্পল এরকম একটা পজিশনে চলে আসলো। ধরো আমি একটু এঁকে নেই, ধরো এটা হচ্ছে আমাদের বি বিন্দু, ধরো সে ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের বি বিন্দু। আচ্ছা, হ্যাঁ, ব্যাপারটা কেমন জানো, সরল দোলকটা এভাবে দুলছে। হ্যাঁ, এভাবে দুলছে, তো সর্বোচ্চ একদম পিক পয়েন্ট হচ্ছে আমাদের এ পয়েন্ট। তো দোলায়মান অবস্থার বা এভাবে যখন সরল দোলকটা দুলতে থাকবে বা এই ববটা যখন এভাবে দুলতে থাকবে, কোন এক মুহূর্তে সে এ থেকে বি পয়েন্টে আসবে, তারপরে সি পয়েন্টে আসবে, তারপর আবার এখানে উঠবে, তারপর আবার জাস্ট লাইক দিস এইভাবে করে সে দুলতে থাকবে। রাইট? আচ্ছা, তো আমাদের কোশ্চেন একটু বলা আছে যে আমাদের বি বিন্দু থেকে সি বিন্দুর যে হাইট বা বি বিন্দু থেকে সি বিন্দুর যে আমাদের দূরত্ব, সেই দূরত্বটা আমাদের দেওয়া আছে। এটা আমাদের বি বিন্দু আর এটা আমাদের সি বিন্দু। তো বি থেকে সি এর আমাদের যে গ্যাপ বা দূরত্বটুকু দেওয়া আছে 3.75 মিটার, 3.75 মিটার। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের 3.75 মিটার। আচ্ছা, একজন আমাকে কমেন্ট করেছে, আমি নামটা ভুলে গেছি, তিনি বলেছিলেন যে বিভব শক্তি এবং তাপ শক্তির রূপান্তর সম্পর্কে ম্যাথ প্রবলেমগুলো নিয়ে আলোচনা করতেন। মূলত ভাইয়া আমাদের শক্তি সংরক্ষণশীলতা নীতি অনেকগুলো চ্যাপ্টারের সাথে রিলেটেড। তুমি মূলত যেই ম্যাথ প্রবলেমটার কথা আমাকে বলেছো, এটা তাপগতিবিদ্যা চ্যাপ্টারের। তো যখন আমরা আল্লাহর রহমতে তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা শুরু করার চেষ্টা করব, তখন ইনশাআল্লাহ আমি দেখিয়ে দিব। ওকে, আচ্ছা, তো এবার দেখো, সেটা হচ্ছে আমাদের এটা কোশ্চেনে দেওয়া আছে বি থেকে সি লম্বালম্বী যে দূরত্ব, তার ভ্যালু দেওয়া হচ্ছে 3.75 মিটার। ওকে, বি থেকে সি লম্বালম্বী যে দূরত্ব। ওকে, তো আমাদের আর আমাদের সুতার দৈর্ঘ্য দেওয়া, হচ্ছে সুতার টোটাল দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 10 মিটার। তো আমাদের বের করতে হবে এ এবং বি এবং সি বিন্দুর যান্ত্রিক শক্তির নিত্যতা।
সি বিন্দুতে যান্ত্রিক শক্তির নিত্যতা। হ্যাঁ, খুব সহজ ম্যাথ, আমি আরেকবারও বলছি খুব সহজ ম্যাথ। অনেকে পারি না, অনেকে পারি। যারা পারি না তারা দেখে শিখে নেই, আর যারা পারি তাদের প্র্যাকটিস করে নেই। ওকে, আচ্ছা, অনেকের কাজ থাকতে পারে যে ভাইয়া আমার অনেক কাজ আছে, আমার সময় নষ্ট হবে, আমি এটা পারি। তো তুমি কি করতে পারো, তুমি আবার ইনশাআল্লাহ 10 বা 15 মিনিট পর আবার আমাদের লাইভে সংযুক্ত হতে পারো। যারা পারি এই ম্যাথটা, হ্যাঁ, যারা পারি তারা 10 বা 15 মিনিট পর আবার লাইভে সংযুক্ত হতে পারো, কারণ এর পরের দুটো ম্যাথ মনে হয় যে তুমি হয়তো নতুন কিছু শিখবা। আচ্ছা, তাহলে খেয়াল করো, এ বি এবং সি বিন্দুতে যান্ত্রিক শক্তির নিত্যতা, এ বি এবং সি বিন্দুতে যান্ত্রিক শক্তির নিত্যতা প্রমাণ করো। এ বি এবং সি বিন্দুতে যান্ত্রিক শক্তির নিত্যতা প্রমাণ করো, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। হ্যাঁ, আচ্ছা, তবে একটু বলি আমি লাস্টে একবার কোশ্চেনটা। একটা বস্তু যার ভর হচ্ছে 2 কেজি, এই বস্তুটা সুতা দিয়ে হচ্ছে ও বিন্দু থেকে ঝুলানো। তো সুতা থেকে বস্তুর দূরত্ব অর্থাৎ সুতার দৈর্ঘ্যের ভ্যালু দেওয়া 10 মিটার। তাহলে আমি বলতে পারি ও এর ভ্যালু 10 মিটার, ও বি এর ভ্যালু 10 মিটার, ও সি এর ভ্যালু 10 মিটার। কেননা এটা তো সুতা। হ্যাঁ, ওই ও বিন্দু একটা ফিক্সড পয়েন্ট, যেই পয়েন্ট থেকে সুতা দিয়ে বস্তুটা ঝুলানো, ওই ফিক্সড পয়েন্ট থেকে বস্তুর দূরত্ব বা সুতার দূরত্ব 10 মিটার অলওয়েজ থাকবে। ওকে, তো আমাদের এখন বের করতে বলছে এ বিন্দু, বি বিন্দু আর সি বিন্দুতে যান্ত্রিক শক্তির নিত্যতা, তথা আমরা এ বিন্দুতে মোট শক্তি নির্ণয় করব, বি বিন্দুতে টোটাল এনার্জি নির্ণয় করব, সি বিন্দুতে টোটাল এনার্জি বা মোট শক্তি আমরা নির্ণয় করব। এই মোট শক্তিকে আমরা যান্ত্রিক শক্তি হিসেবে বিবেচিত করি। তাহলে এ বি এবং সি বিন্দুতে আমরা কি করব, আলাদা আলাদা ভাবে যান্ত্রিক শক্তি নির্ণয় করার চেষ্টা করব। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের কোশ্চেন। ওকে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো আমরা এটা যদি আমাদের কোশ্চেন হয়, তো আমরা একটু বড় করে আঁকার চেষ্টা করি, আচ্ছা, তো আমরা এটা একটু বড় করে আঁকার চেষ্টা করি। তো একটু দেখি, তো মোটামুটি আমরা একটু বড় করে যদি এই সাইডটাতে আঁকি, এই সাইডটাতে যদি আমরা একটু বড় করে আঁকি, তাহলে আমাদের জন্য এটা বুঝতে খুব সুবিধা হবে। হ্যাঁ, তাহলে এই যে আমরা একটু বড় করে আঁকি, তোমরাও খাতা একটু বড় করে আঁকবা। যখন এগুলা ম্যাথ প্রবলেম গুলো সলভ করবা, একটু বড় করে আঁকলে দেখবা যে আমরা ভালো করে বুঝতে পারবো। হ্যাঁ, আচ্ছা, তো এই আমাদের সেই এ পয়েন্ট। ওকে, মোটামুটি আমরা বড় করে আঁকছি। আর এই যে আমাদের সেই বি পয়েন্ট। হ্যাঁ, মোটামুটি আমরা বুঝতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ, এটা আমাদের এ পয়েন্ট, এটা আমাদের বি পয়েন্ট, আর এটা আমাদের সি পয়েন্ট। তো আমাদের কোশ্চেনে বি থেকে সি এর যে দূরত্ব, সেই বি থেকে সি এর দূরত্বকে আমার দেওয়া হচ্ছে 3.75 মিটার। এটা আমাদের বি, আর এটা আমাদের সি পয়েন্ট। তো বি থেকে সি এর যে দূরত্ব সেটা হচ্ছে আমাদের 3.75। দেখ আমি লিখে নিই। হ্যাঁ, বি থেকে সি যে দূরত্ব এটা আমাদের 3.75 দেওয়া। আরেকবার কেন আঁকছি, কারণ হচ্ছে বড় করে দেখানোর জন্য। হ্যাঁ, আর আমি ওখানে ক্যালকুলেশন করব। তো 3.75 মিটার। ওকে, এটা আমাদের বি থেকে সি ডিসটেন্স দেওয়া আছে কোশ্চেনে। হ্যাঁ, আচ্ছা, আমি মিটারটুকু না লিখি, বুঝবা তো তোমরা। আচ্ছা, 3.75। ওকে, তারপর একটু খেয়াল করো, আমাদের এই টাইপের অঙ্কগুলোর জন্য আমাদের দুইটা ব্যাপার ফার্স্টেই ফিক্স করে নিতে হবে। হ্যাঁ, তো মোটামুটি তোমরা আশা করি সবাই জানো সরল দোলক বা বস্তু কিভাবে দুলে, এভাবে দুলতে থাকে, রাইট? তো একটু খেয়াল করো, এই বরাবর আমাদের সরল দোলক বা বস্তুগুলো দুলতে থাকে। তো একটু খেয়াল করো, তো একদম পিক পয়েন্টে বস্তু থেমে গিয়ে আবার পেছনে ব্যাক করে না? একদম পিক পয়েন্টে উঠলো, বস্তু থেমে গিয়ে আবার এই বরাবর ব্যাক করলো, পিক পয়েন্টে উঠলো, থেমে গিয়ে আবার এইদিকে ব্যাক করলো, পিক পয়েন্টে উঠলো, থেমে গিয়ে এই বরাবর ব্যাক করলো। তাহলে বস্তু কিন্তু থেমে যায়। হ্যাঁ, পিক পয়েন্টগুলোতে বস্তু কিন্তু স্থির থাকে বা থেমে যায়। তার মানে এটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি যে এটা একদম সর্বোচ্চ বিন্দু বা একদম পিক পয়েন্ট। তো পিক পয়েন্টে বস্তু থেমে যায় বলে পিক পয়েন্টে আমরা বেগটাকে বলতে পারি u = 0 মিটার পার সেকেন্ড। আমরা বলতে পারি পিক পয়েন্টের বেগকে আমরা u = 0, বা পিক পয়েন্টের যে বেগ, ওই বেগকে u দিয়ে প্রকাশ করলাম, u = 0 মিটার পার সেকেন্ড আমরা বলতে পারি। হ্যাঁ, পিক পয়েন্ট বা সর্বোচ্চ পয়েন্টের বেগ। আচ্ছা, তো আমরা কি করব, দুইটা ব্যাপার ফার্স্টে আমরা ডিটারমাইন করে, দুইটা ব্যাপার ফার্স্টে আমরা কি করে নিব, ডিফাইন করে নিব। হ্যাঁ, একটা হচ্ছে যে একদম সর্বোচ্চ বিন্দুতে বেগটা 0, আর একদম লোয়ার পয়েন্ট, যেটা লোয়ার পয়েন্ট কোনটা বলো তো, সি পয়েন্ট না? এই লোয়ার পয়েন্টটাকে আমরা ধরে নিব বা আমরা বলবো হচ্ছে যে এটা হচ্ছে আমাদের ভূমি বা বেস, এটা হচ্ছে আমাদের ভূমি বা বেস বা হচ্ছে ভূমি। ওকে, বেস বা ভূমি। আমরা ফার্স্টেই কি করব বলো তো, আমি বেস না লিখি, ইংলিশ ভার্সনে যারা আছে তারা বেস লিখবা, আর বাংলা ভার্সনে যারা আছে তারা হচ্ছে ভূমি লিখবা। ওকে, তো একদম লোয়ার পয়েন্টটাকে আমরা ভূমি হিসেবে বিবেচনা করব, আর আপার পয়েন্টে আমরা বেগটাকে শূন্য করে দেব, কেননা পিক পয়েন্টে বা বিস্তারের পয়েন্টে হচ্ছে কি থাকে, বা সর্বোচ্চ পয়েন্টে বেগটা শূন্য থাকে। আচ্ছা, তো এবার খেয়াল করো, এবার হচ্ছে আমাদের এই অ্যাঙ্গেলটা আমাদের কোশ্চেন দেওয়া হচ্ছে 60 ডিগ্রি। হ্যাঁ, এই টোটাল অ্যাঙ্গেলটা আমাদের কোশ্চেনে দেওয়া কত ডিগ্রি বলো তো, 60 ডিগ্রি।
ওকে, টোটাল অ্যাঙ্গেল আমাদের 60 ডিগ্রি দেওয়া আছে। ওকে, আচ্ছা, তো আমরা এবার একটু বের করতে চাই ম্যাথগুলো আমরা কিভাবে সলভ করি। তো দেখো এটা মুছে ফেললাম, হ্যাঁ মোটামুটি আমি সবই এঁকে ফেলছি, এটা আমি মুছে ফেললাম। তো একটু দেখো একটু মন দিয়ে, সেটা হচ্ছে আমি যদি এ বিন্দু থেকে যদি একটা আনুভূমিক রেখা ড্র করি, মোটামুটি এই একটা আনুভূমিক রেখা, একটু মন দিয়ে দেখো, এ বিন্দু, এটা আমাদের এ বিন্দু, হ্যাঁ এ বিন্দু থেকে আমরা একটা আনুভূমিক রেখা ড্র করলাম কেন তুমি বুঝবা, কেন আমরা এইভাবে আগাচ্ছি তুমি বুঝবা, সমস্যা নেই। আমি কি করলাম, এ বিন্দু থেকে একটা আনুভূমিক রেখা ড্র করলাম। তো ড্র করলে আমাদের লাভটা কি, আমাদের কিন্তু ওসি বা এই ওসি বা টোটাল যে আমাদের দূরত্ব, এই দূরত্ব হচ্ছে সুতার দৈর্ঘ্য বা টোটাল দৈর্ঘ্যটার ভ্যালু কিন্তু আমরা জানি, টোটাল দৈর্ঘ্যটার ভ্যালু কিন্তু আমাদের 10 মিটার। ওকে, টোটাল দৈর্ঘ্যটার ভ্যালু কিন্তু আমাদের 10 মিটার। ও থেকে সি বা হচ্ছে সুতার দৈর্ঘ্য, কোশ্চেনে বলা আছে ও থেকে সি বরাবর যে দূরত্ব সেটা হচ্ছে আমাদের 10 মিটার। ওকে, আচ্ছা, তো এবার আমাদের এটা যদি একটা ত্রিভুজ হয়, হ্যাঁ আমি যদি এটাকে একটা ত্রিভুজ বলতে পারি, আমি যদি নাম দিই ও বিন্দু, এ বিন্দু, আর এটাকে আমি ডি বিন্দু ধরলাম, আমি যদি ত্রিভুজ ও এ ডি নিয়ে একটু কাজ করি, তো ত্রিভুজ ও এ ডি টা দেখতে হবে লাইক দিস, এরকম টাইপের কিছু একটা আমি এই পাশে এঁকে ফেললাম, যেখানে এটা আমাদের ও বিন্দু, এটা আমাদের এ বিন্দু, আর এটা আমাদের কি বলতো ডি বিন্দু। তো আমরা তো মোটামুটি সবাই বুঝতে পারছি যে ওসি এর দৈর্ঘ্য 10 মিটার, ওবি এর দৈর্ঘ্য 10 মিটার, ও এর দৈর্ঘ্য 10 মিটার, কারণ সুতার দৈর্ঘ্য তো ফিক্সড, হ্যাঁ সুতা ল্যাগ করবে না, মানে সুতা এরকম খাপ খাবে না বা সুতা লম্বা হয়ে যাবে না। ওকে, তাহলে ওসি, ওবি আর ওএ এগুলোর দৈর্ঘ্য কি ফিক্সড। ওকে, তাহলে ওসি 10 মিটার, ওবি 10 মিটার, ওএও 10 মিটার, তাহলে আমি ওএটাকে বলতে পারি হচ্ছে 10 মিটার। হ্যাঁ, তাহলে ওএ হচ্ছে আমাদের 10 মিটার, আর আমাদের হচ্ছে এই অ্যাঙ্গেলটা আমাদের দেখতেই পারতেছো, চোখ দিয়ে দেখতে পারতেছো, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। ওকে, আচ্ছা, তো আমরা যদি এই বাহু, ওই ওডিটাকে আমি যদি x হিসেবে কল্পনা করি, ওডি বাহুটাকে আমি যদি x ধরি, আর এটা তো 90 ডিগ্রি, বুঝতেই পারতেছো, হ্যাঁ এটা তো 90 ডিগ্রি। তো আমরা মোটামুটি সবাই জানি, আমরা যদি এখানে cos ফর্মুলা ইউজ করি, cos 60 ডিগ্রি ইকুয়াল টু কবরে ভূত অতি বা cos থিটা ইকুয়াল টু কি বলতো, ভূমি বাই অতিভুজ, কবরে ভূত অতি বা cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তো আমরা মোটামুটি বুঝতে পারবো যে অ্যাঙ্গেলের বিপরীত বাহুটা হচ্ছে আমাদের থিটার বিপরীত বাহুকে আমরা বলি হচ্ছে লম্ব, থিটার বিপরীত বাহুটাকে আমরা বলি হচ্ছে লম্ব। তাহলে এই বাহুটা কি হবে, আমাদের ভূমি হবে, আর আমাদের ওই ওএটা হবে কি বলতো, আমাদের অতিভুজ হবে। তো এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে cos থিটা বা cos অ্যাঙ্গেল, তো cos থিটা সমান কবরে ভূত অতি বা cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, যেখানে ভূমি মানে হচ্ছে x, আমি লিখতে পারবো হচ্ছে x ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে আমাদের OA, যার ভ্যালু কত বলতো 10 মিটার। ওকে, তাহলে এখান থেকে একটু দেখো x ইকুয়াল টু আমরা লিখতে পারবো 10 cos 60, 10 cos 60 ডিগ্রি আমরা লিখতে পারবো। তো cos 60 এর ভ্যালু কত, খুব সম্ভবত হাফ, তো হাফ আর 10 গুণ করলে কত হয় বলতো 5 মিটার। ওকে, তাহলে x এর ভ্যালু কত বলতো, x এর ভ্যালু 5 মিটার আমি পেয়ে গেলাম, যেখানে x মানে আসলে কি, x মানে আসলে OD, তো OD এর ভ্যালু আমরা 5 মিটার পেয়ে গেলাম। তো OD আমরা চিহ্নিত করে দেই, OD আসলে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত ভ্যালু আসলে কত মিটার আমরা পেলাম বলতো 5 মিটার আমরা পেয়ে গেলাম। ওকে, ওডিটা আমাদের, এই ওডির ভ্যালুটা আমাদের জানার দরকার বলে আমরা এই ত্রিভুজটা নিলাম, তুমি বুঝবা, আমি ম্যাথ ক্যালকুলেশন আগে তাহলে বুঝবা। এই ত্রিভুজ আমরা কি করলাম, এই যে ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ আমরা তৈরি করলাম, এডি বরাবর একটা আনুভূমিক লাইন টানলেই তো আমরা একটা সমকোণী ত্রিভুজ পাবো। এই সমকোণী ত্রিভুজটা এই পাশে আঁকলাম ভালো করে বোঝার জন্য। এই সমকোণী ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হলে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হবে। অতঃপর আমরা কি করলাম, আমরা ওএ জানি হচ্ছে ওএ 10 মিটার, কেননা হচ্ছে সুতার দৈর্ঘ্য ফিক্সড, ওএ 10 মিটার, ওবি 10 মিটার, ওসিও 10 মিটার। তো এইভাবে করে আমি ওএটাকে 10 মিটার লিখতে পারি। তারপরে আমরা জানি যে থিটার বিপরীত বাহু বা অ্যাঙ্গেলের বিপরীত বাহুকে আমরা বলি লম্ব, অ্যাঙ্গেলের বিপরীত বাহু লম্ব, তেরা বাহুটা হচ্ছে অতিভুজ, তাহলে বাকি বাহুটা কি বলতো ভূমি। তো এখান থেকে আমরা cos এর ফর্মুলা ইউজ করলাম, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ থেকে আমরা x এর ভ্যালুটা বের করার চেষ্টা করলাম। ওকে, আচ্ছা, তো এবার একজন কমেন্ট করেছে যে পদার্থবিজ্ঞানের কেন চতুর্থ বিষয় করা যায় না। ওকে, মাসুম বিল্লাহ বলছো, আচ্ছা তোমার কাছে হয়তো পদার্থবিজ্ঞান কঠিন লাগে, তো পদার্থবিজ্ঞান তখনই কঠিন যখন তুমি এটাকে ভালোবাসবা না। হ্যাঁ, পদার্থবিজ্ঞানের সাথে তোমাকে অ্যারেঞ্জ ম্যানেজ করতে হবে বা পদার্থবিজ্ঞানকে ভালোবাসতে হবে। ওকে, তুমি যদি ফিজিক্সকে ভালোবাসো অনেক বেশি, তবেই তুমি কেবলমাত্র ফিজিক্স বুঝতে পারবা, তবেই তুমি কেবলমাত্র ফিজিক্সে ভালো রেজাল্ট করতে পারবে, এবং তুমি কি করতে পারবা, তুমি বোর্ড এক্সামেও ভালো করবা, এবং অলওয়েজ তুমি অ্যাডমিশন টেস্ট বলো
বলো এবং জীবনে ফিজিক্স রিলেটেড তুমি যেই কাজ করো না কেন তুমি লাইফে অনেক দূর যেতে পারবে এই ফিজিক্স সাবজেক্টটা নিয়ে। হ্যাঁ, বাট তুমি যদি জোর করে পড়ো বাট মনের অনিচ্ছায় তুমি যদি এই টপিকগুলো পড়ো তাহলে কিন্তু তুমি ভালো বুঝতে পারবে না, বুঝতে পারলেও সেটা ভালো মনে রাখতে পারবে না, মনে রাখতে না পারলে তো তুমি ভালো এক্সাম দিতেই পারবে না। ওকে, তো এই জন্য ফার্স্ট কথা হচ্ছে ফিজিক্স ভালো পারার ফার্স্ট কথা হচ্ছে আমাদের এই টপিকগুলো জানতে হবে। একজন বলছো ভাই একটু আস্তে বলেন। হ্যাঁ ভাই আমি আস্তে বলার চেষ্টা করব, কিন্তু আমি কেন একটু দ্রুত বলছি কারণ এই প্রবলেমের বেসিসে বা এই প্রবলেমের আলোকে আমরা গতকালকে একটা লাইভ ক্লাস নিয়েছিলাম বিভব শক্তি, গতি শক্তি আর কিভাবে এগুলো বের করে। হ্যাঁ, তো এই জন্য আমি একটু দ্রুত বলছি, তাও আমি আস্তেই বলবো, সমস্যা নেই। ওকে, আচ্ছা তাহলে বুঝে গেলাম আমরা। ওকে, আচ্ছা ঠিক আছে। তোমরা হচ্ছে একটু খেয়াল রাখবা, তোমরা যারা হচ্ছে আমাদের লাইভ ক্লাসের সাথে ইন্টারঅ্যাকশনে আসছো তোমরা অবশ্যই এই দিকটা একটু নজর রাখবা। তোমরা ভালো করে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবা, ভালো করে আমার ডায়াগ্রামগুলো দেখার চেষ্টা করবা এবং কমেন্টগুলো একটু নিজেরা কম করবা। হ্যাঁ, নিজেরা কমেন্ট করবা আর আমার ফিডব্যাকটা দেখবা, আশেপাশের কমেন্ট একটু কম করার চেষ্টা করবা। ওকে, আচ্ছা। সঞ্জিতা পাল বলছে এটা কোন ক্লাস, লেখা আছে এখানে স্পষ্ট, মেবি দেখা যাচ্ছে আশা করি, এইচএসসি ক্লাস, এবং আমার লাইভ ক্লাসের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে, আচ্ছা তো আমি শুরু করি। তো এখান থেকে আমরা x এর ভ্যালুটা বের করতে পারলাম, সেটা হচ্ছে 5 মিটার। হ্যাঁ, x মানে আসলে কি, x মানে হচ্ছে আমাদের OD, এই OD এর ভ্যালুটা হচ্ছে আমাদের 5 মিটার আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে এবার একটু দেখো সেটা হচ্ছে এই OD এর ভ্যালু যদি 5 মিটার আমরা পেয়ে যাই, এখান থেকে আমরা কিভাবে আরেকটু আগাতে পারি একটু দেখো। সেটা হচ্ছে আমরা এখন ধরো CD এর ভ্যালু বের করতে চাই, CD এর ভ্যালু। হ্যাঁ, CD, তাহলে একটু মন দিয়ে দেখো তো, OC হচ্ছে আমাদের 10 মিটার। হ্যাঁ, OD হচ্ছে আমাদের 5 মিটার। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারতেছো যে আমাদের এই CD এর ভ্যালুটা কত হবে বলো তো। নিশ্চয়ই তুমি বুঝতে পারবা বা নিশ্চয়ই কমন সেন্স থেকেও কিন্তু এটা বোঝা যায় আমাদের এই CD এর ভ্যালু কিন্তু হবে 5 মিটার। হ্যাঁ, একটু মন দিয়ে দেখো, সেটা আমি কি বললাম, আমাদের OC বা টোটালটার ভ্যালু হচ্ছে 10 মিটার, OD এর ভ্যালু হচ্ছে 5 মিটার। তাহলে OC বা টোটালটার ভ্যালু যদি 10 মিটার হয়, OD যদি 5 মিটার হয়, তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে DC এর ভ্যালু কত হবে বলো তো। DC এর ভ্যালু কিন্তু আমাদের 5 মিটার হবে, DC এর ভ্যালু কিন্তু আমাদের 5 মিটার হবে। ওকে, তাহলে এবার আরেকটু খেয়াল করো, সেটা হচ্ছে আচ্ছা এই পর্যন্ত আশা করি আমরা বুঝলাম না, কেননা দুইটা 5 মিটার যোগ করলেই তো আমি পুরোটা পাবো, যাকে আমরা বলবো 10 মিটার। তুমি মন দিয়ে দেখলে কথাগুলো আল্লাহর রহমতে ভালো করে বুঝতে পারবা। আচ্ছা, তো এবার দেখো, সেটা হচ্ছে যে আমরা এবার এখানে এখন যান্ত্রিক শক্তির নিত্যতা নীতি মানে কিনা সেটা আমরা দেখতে চাই। সেই জন্য আমরা এ বিন্দুতে প্রথমে কি বের করব, এ বিন্দুতে আমরা মোট শক্তি বের করব, বি বিন্দুতে আমরা মোট শক্তি বের করব, সি বিন্দুতে আমরা মোট শক্তি বের করব। সেই মোট শক্তিগুলো যদি ইকুয়াল আসে তবেই আমরা কেবলমাত্র বলবো যে এই কি হচ্ছে বলতো, আমাদের এই সিস্টেমে যান্ত্রিক শক্তির নিত্যতা পালিত হয়েছে। ওকে, তো আমরা প্রথমে এ বিন্দু নিয়ে একটু কথা বলি। এ বিন্দু নিয়ে, তো ফার্স্টে যদি আমরা এ বিন্দু নিয়ে একটু কথা বলতে চাই, তো এ বিন্দুতে আমি বললাম এ বিন্দু হচ্ছে পিক পয়েন্ট বা সর্বোচ্চ পয়েন্ট। তো সর্বোচ্চ পয়েন্টে বেগটা কত হয়, 0 হয়। তাহলে আমি বুঝতে পারলাম যে এ বিন্দুতে আমাদের বেগটা কত বলতো, বেগটা হচ্ছে আমাদের 0। তো এ বিন্দুর বেগকে আমি VA দ্বারা প্রকাশ করলাম, VA টা হচ্ছে আমাদের 0। ওকে, কেননা সর্বোচ্চ বিন্দুতে আমাদের বেগটা বা ভেলোসিটি কত হয় বলতো, 0 হয়। তাহলে সর্বোচ্চ বিন্দুতে যদি বেগ বা ভেলোসিটি 0 হয়, আমরা জানি কোন বস্তু বা কোন পয়েন্টে বেগ শূন্য হলে তার কোনো গতিশক্তি থাকে না, কেননা গতিশক্তির ফর্মুলা হচ্ছে ½ m * বেগের স্কয়ার। তো বেগই যদি না থাকে তাহলে গতিশক্তিও থাকবে না। তাহলে এ পয়েন্টে বেগ 0 হওয়ার কারণে এ পয়েন্টে গতিশক্তি যেটা আমরা পাবো, সেই গতিশক্তিকে আমি যদি E k দ্বারা প্রকাশ করি, E k মানে গতিশক্তি, E k a মানে হচ্ছে এ বিন্দুর গতিশক্তি। তো এ বিন্দুর গতিশক্তিও কত হবে বলতো, 0 হবে যদি আমি এ বিন্দুর বেগটা আমি 0 বলি। আচ্ছা, তাহলে এ বিন্দুর গতিশক্তি আমরা পেয়ে গেলাম, গতিশক্তি 0। এবার আমরা এ বিন্দুতে বিভব শক্তি বের করতে চাই। তো এ বিন্দুতে বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি হবে, হাতে লেখা না বুঝতে পারলে বললো। হ্যাঁ, এ বিন্দুতে বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি হবে, এ বিন্দুতে বিভব শক্তিকে আমি EPA দিয়ে প্রকাশ করলাম। EP মানে বিভব শক্তি, EPA মানে এ বিন্দুতে বিভব শক্তি। তো এ বিন্দুতে বিভব শক্তির ফর্মুলা হচ্ছে বা বিভব শক্তির ফর্মুলা হচ্ছে mg * হাইট।
এমজি ইনটু উচ্চতা। ওকে, এমজি ইনটু উচ্চতা বা এমজি ইনটু এইচ এ, মনে রাখবা 9 10 পড়ছিলা বিভব শক্তির ফর্মুলা এমজি ইনটু উচ্চতা, যেখানে এইচ এ মানে কিন্তু ভালো করে লিখে রাখবা, এইচ এ মানে কিন্তু আমাদের আসলে উচ্চতা। ওকে, এমজি ইনটু এইচ এ, ইপি সমান এমজি এইচ, তো ইপি এ সমান এমজি ইনটু এইচ এ, যেখানে এম মানে হচ্ছে বস্তুর ভর। তাহলে আমি যদি একটু অ্যাপ্লাই করি ইপি এ, তো ইপি এ সমান এম, এম মানে বস্তুর ভর। আমাদের কোশ্চেনে বলা আছে বস্তুর ভর m ইকুয়ালস টু হচ্ছে 2 কেজি। তাহলে বস্তুর ভর যেহেতু 2 কেজি দেওয়া, আমরা m এর জায়গায় মান বসাই ফেলি 2 কেজি ইনটু জি হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ। তো আমরা আজকেও ক্যালকুলেশনের সুবিধার্থে জি এর ভ্যালু ধরলাম 10 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, আবার অনেকে প্রশ্ন করে না ভাই জি এর ভ্যালু তো 10 না, জি এর ভ্যালু 9.8, এটা আমিও জানি, সবাই জানি আমরা। তাহলে জি এর ভ্যালু 10 আমি নিজে থেকে ধরে দিলাম। হ্যাঁ, তোমরা যখন ভবিষ্যতে অ্যাডমিশন টেস্টে যাবা, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে, তখন অনেক জায়গায় দেখবা যে জি এর ভ্যালু আসলে 10 মিটার পার সেকেন্ড ওনারাই ধরতে বলে। তো অনেক বোর্ড কোশ্চেনও আমি দেখছি যে জি এর ভ্যালু 10 মিটার পার সেকেন্ড ধরে ম্যাথটা সলভ করতে বলে। ওকে, যদি কোশ্চেনে জি এর ভ্যালু 10 মিটার পার সেকেন্ড ধরে সলভ করতে বলে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরেই সলভ করবা, আর যদি কোশ্চেনে কিছু না বলে 9.8 ধরে সলভ করবা। আমি জানি যে আমরা সবাই জানি যে জি এর ভ্যালু 9.8, বাট আমি ধরছি 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, তো জি এর ভ্যালু আমি বসাই দেই, তো জি এর ভ্যালু আমি বসাই দিলে আমরা পাবো হচ্ছে 10। ওকে, 2 ইনটু 10, m মানে হচ্ছে বস্তুর ভর 2, জি হচ্ছে আমাদের 10 ইনটু এইচ এ, এইচ এ মানে হচ্ছে এ বিন্দুর হাইট। তো এ বিন্দুর হাইট যেটা, এ বিন্দুর হাইট, এ বিন্দুর যে হাইট, তো এ বিন্দুর হাইট আমরা মাপি বা উচ্চতা আমরা মাপি হচ্ছে ভূমি থেকে। তো এ বিন্দুর হাইট কিন্তু আসলে এতটুকু না, এ বিন্দুর হাইট মোটামুটি আমরা বলতে পারি হচ্ছে এ বিন্দুর হাইট এতটুকু। তাহলে আমার দরকার হচ্ছে এইচ এ, যেখানে এইচ এ মানে হচ্ছে এ বিন্দুর হাইট, এইচ এ মানে হচ্ছে এ বিন্দুর হাইট। তাহলে এ বিন্দুর হাইট আসলে কতটুকু, নিশ্চয়ই এতটুকু। তাহলে এতটুকুর ভ্যালু যা, একটু চোখ দিয়ে তাকায় দেখো তো এতটুকুর ভ্যালু কি হুবহু তাই না? দেখো আমাদের দরকার এ বিন্দুর হাইট, হাইট আমরা মেজার করি হচ্ছে ভূমি থেকে কতটুকু উপরে আছে। তো ভূমি থেকে ধরলাম এই নীল রেখা পরিমাণ উপরে আছে এ বিন্দু, তাহলে এ বিন্দুর হাইট আসলে কতটুকু বলতো? যদি এতটুকু হয় তাহলে এতটুকুর ভ্যালু আসলে কত বলতো? 5 মিটার। খেয়াল করতেছো, ডিসি 5 মিটার, ডিসি 5 মিটার, আর এ বিন্দুর হাইট দেখো 5 মিটার। তাহলে এ বিন্দুর হাইটকে আমি বলতে পারি হচ্ছে 5 মিটার। ওকে, আচ্ছা, তো এই বিন্দুর হাইট যদি 5 মিটার হয়, তবে এখান থেকে আমি লিখতে পারবো, একটু দেখো, 5 দুগুণী 10, 10 10 কত বলতো? 100 জুল। তাহলে এখান থেকে আমি ইপি এ পেয়ে যাব হচ্ছে 100 জুল, ইপি এ আমি পেয়ে যাব হচ্ছে 100 জুল। তাহলে আমি যদি এখন এ বিন্দুতে মোট শক্তি বের করতে চাই, এ বিন্দুতে টোটাল এনার্জি বা যান্ত্রিক শক্তি আমরা বের করতে চাই, তাহলে এ বিন্দুতে মোট শক্তিকে আমরা ইটিএ দ্বারা প্রকাশ করলাম, ইটিএ বা এ বিন্দুতে টোটাল এনার্জি ইটিএ। তাহলে এ বিন্দুতে মোট শক্তিকে আমি ইটিএ দিয়ে যদি প্রকাশ করি, তো মোট শক্তি মানে হচ্ছে এ বিন্দুতে আমরা মোট শক্তি বের করতে চাই, তাহলে এ বিন্দুতে বিভব শক্তি প্লাস গতি শক্তি হবে হচ্ছে এ বিন্দুতে মোট শক্তি। এ বিন্দুতে বিভব শক্তি, এ বিন্দুতে গতি শক্তি, এই দুইটা যোগ করলে আমরা পাবো হচ্ছে এ বিন্দুতে টোটাল এনার্জি বা এ বিন্দুতে মোট শক্তি। তো আমরা ইটিএ বা এ বিন্দুতে মোট শক্তি বের করতে চাই, তাহলে মোট শক্তি ফর্মুলা হবে ইকেএ, ইকেএ প্লাস ইপিএ, ইকেএ প্লাস ইপিএ। এগুলো যদি তোমাদের মাথার উপর দিয়ে যায় তোমরা অবশ্যই, বা এগুলো যদি তুমি ভালো করে না বুঝতে পারো, অবশ্যই তুমি পার্ট 1, আমরা আজকে হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতার পার্ট 2 করছি, অবশ্যই পার্ট 1টা দেখে নিবা। সেখানে আমি এগুলো খুব স্লোলি আস্তে আস্তে করে ভালো করে বলছি যে এ বিন্দুতে প্রথমে মোট শক্তি কেমনে বের করে, সবই আমি বলছিলাম যে পয়েন্টগুলোতে মোট শক্তি কিভাবে বের করে। তো এ বিন্দুতে মোট শক্তি হবে এ বিন্দুতে কাইনেটিক এনার্জি বা গতি শক্তি প্লাস এ বিন্দুতে বিভব শক্তি। তাহলে আমরা মোট শক্তি বের করতে চাই ইটিএ, তাহলে ইটিএ সমান আমি লিখতে পারবো হচ্ছে ইকেএ, ইকেএ হচ্ছে 0 প্লাস ইপিএ, ইপি হচ্ছে আমাদের 100, তাহলে এই দুইটা যোগ করলে আমরা ইটিএ পাবো হচ্ছে 100 জুল, ইটিএ পাবো হচ্ছে 100 জুল, যাকে আমরা বলবো হচ্ছে এ বিন্দুতে আমাদের টোটাল এনার্জি হচ্ছে 100 জুল আমরা পেয়ে গেলাম। ওকে, তো আমরা একটু কষ্ট করে কমেন্টে জানাই দাও তো যে, একটু কষ্ট করে জানাই দাও তো কষ্ট করে যে আমরা এ বিন্দুতে মোট শক্তি বের করাটা বুঝছি কিনা। ওকে, আচ্ছা আচ্ছা, তো আমরা একটু দেখি কে কে কমেন্ট করলো। তো এখান থেকে আমাদের ফয়সাল আহমেদ সঠিক উত্তর দিয়েছে।
ওকে আচ্ছা আচ্ছা, একজন কমেন্ট করছে যে ভাই আপনি বলছেন এ পয়েন্টে ইউ ইকুয়াল টু 0। আচ্ছা আসলে আমি এখানে ইউ বলতে বেগ বুঝাইছি, হ্যাঁ কোনো সমস্যা নেই, আমি যে ইউ লিখছি বেগ বোঝানোর জন্য লিখছিলাম। হ্যাঁ তুমি এ পয়েন্টের ভেলোসিটিকে তুমি ভি এ ধরলা, মনে মনে এ পয়েন্টের বেগকে তুমি ভি এ ধরলা, আর এই ভি এর ভ্যালুটা তুমি 0 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরে ফেললা, কোনো সমস্যা নেই। আলামিন ইসলাম স্বাধীন, তুমি কি বুঝতে পেরেছো? আমি ব্যাখ্যা করার জন্য বা কথা প্রসঙ্গে আমি এই বিন্দুতে বেগটাকে ইউ ধরে ফেলেছিলাম। হ্যাঁ তুমি সমস্যা নেই, তুমি ভি এ ধরতে পারো, কোনো সমস্যা নেই। আর আয়েশা আক্তার বলছো স্যার আমি তো 9.8 ধরেছি। হ্যাঁ তুমি 9.8 ধরলেও ম্যাথ মিলে যাবে, কোনো সমস্যা নেই। ফয়সাল আহমেদ বলছো 100 জুল, থ্যাংক ইউ সো মাচ। ওমর হামজা 200 বলছো কেন আমি বুঝলাম না। ইটিএ হচ্ছে 100 জুল, ওকে থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আলিশা জুরাইনা মিম, ওকে। সাগর আহমেদ শান্ত, মেবি তুমি আমাকে 10 উত্তর দিয়েছিলা, অন্য একটা অ্যানসার, তোমাকেও থ্যাঙ্কস যারা যারা রেসপন্স করছো। ওকে আচ্ছা ওকে থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমি একটু আগানোর চেষ্টা করি। আচ্ছা রাকিবুল ইসলাম তোমাকেও থ্যাঙ্কস এত সুন্দর করে বলার জন্য। মাসুদ রানা বলছো পাওয়ার সম্পর্কে কিছু বলার জন্য। আজকে আমাদের টপিকটা আসলে যান্ত্রিক শক্তি, আমরা সময় পেলে অবশ্যই দেখাবো নতুন টপিক ইনশাআল্লাহ, আজকে না নেক্সট কোন লাইভে ইনশাআল্লাহ। তাহলে আমরা এ বিন্দুর মোট শক্তি আমরা বুঝে গেলাম। হ্যাঁ এ বিন্দুতে মোট শক্তি, এবার আমরা বি বিন্দুতে মোট শক্তি বের করতে চাই। এবার আমরা বি বিন্দুতে মোট শক্তি আমি বের করে দিব, তোমরা বাসায় সি বিন্দুতে মোট শক্তিটা বের করবা, তোমরা বাসায় সি বিন্দুতে মোট শক্তিটা বের করবা। হ্যাঁ আমি যদি বি বিন্দুতে মোট শক্তিটা একটু বের করে দেই, বি বিন্দুতে মোট শক্তি, তো খেয়াল করো বি বিন্দু কিন্তু ভূমি থেকে নির্দিষ্ট উচ্চতায় আছে। ওকে বি বিন্দু কিন্তু ভূমি থেকে নির্দিষ্ট উচ্চতাতে আছে, উচ্চতার কারণে বি বিন্দুর মধ্যে একটা পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি কিন্তু অলরেডি আছে। ওকে হাইটে থাকলে কোনো বস্তু যদি ভূমি থেকে নির্দিষ্ট উচ্চতায় থেকে থাকে, তবে হাইটের কারণে ওই বস্তুর মধ্যে কি থাকবে বলতো, বিভব শক্তি জমা থাকবে। তাহলে বি বিন্দু কিন্তু অলরেডি ভূমি থেকে নির্দিষ্ট হাইটে আছে, ওই হাইটের কারণে কি হচ্ছে বলতো, আমাদের পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি জমা থাকবে। ওকে তাহলে খেয়াল করো আমরা এই বি বিন্দুর হাইটকে আমরা বলতে পারি, এই দেখো বি বিন্দুর হাইট আমাদের কোশ্চেন দেওয়াই আছে, সমস্যা নেই। তাহলে এবার একটু দেখো কিভাবে আমরা বের করি। তাহলে আমরা এখন প্রথমে বি বিন্দুর ধরো বিভব শক্তি বের করতে চাই। তো বিভব শক্তি বি অফ বি পয়েন্ট বা potential energy of B point, তাহলে আমরা EPB বলতে পারি। তাহলে EPB মানে হচ্ছে B বিন্দুতে বিভব শক্তি। ওকে তাহলে B বিন্দুতে বিভব শক্তি আমরা বের করতে চাই, আর বিভব শক্তির ফর্মুলা হচ্ছে mg ইনটু হাইট বা উচ্চতা। বিভব শক্তির ফর্মুলা হচ্ছে mg ইনটু হাইট বা উচ্চতা। তাহলে আমরা B পয়েন্টের বিভব শক্তি বের করতে চাই, তাহলে এর ফর্মুলা হবে mg ইনটু h অফ B বা mg ইনটু B বিন্দুর হাইট। তাহলে এখান থেকে আমরা EPB টা অলরেডি বের করতে পারবো। তো EPB টা এখান থেকে আসবে হচ্ছে m মানে বস্তুর ভর, সেটা হচ্ছে আমাদের 2 কেজি ইনটু এখান থেকে g মানে হচ্ছে আমাদের অভিকর্ষণ ত্বরণ, আমরা আজকের দিনে 10 ধরছি, আর hb মানে হচ্ছে B বিন্দুর হাইট। তো B বিন্দুর হাইট, B বিন্দুতে হাইট আমরা মাপি হচ্ছে ভূমি থেকে, ভূমি থেকে B বিন্দু কতটা উপরে। তো ভূমি থেকে B বিন্দু কতটা উপরে আমরা চোখ দিয়েও দেখতে পাচ্ছি, কতটা উপরে বলতো, 3.75 মিটার উপরে। ভূমি থেকে B বিন্দু 3.75 মিটার উপরে, তাই B বিন্দুর হাইটকে আমি প্রকাশ করতে পারি 3.75 দিয়ে। তাহলে এখান থেকে আমি EPB টা অলরেডি বের করতে পারবো। তো EPB টা আমরা এখান থেকে পাবো হচ্ছে, তোমরা একটু কমেন্টে জানাই দাও তো যে EPB টা কত পাবো। এখান থেকে অলরেডি আমাদের কমেন্টে ফেরদৌস, শাম্মী, সিনথিয়া, আফরিন, মার্শিয়া মেহরিন আমাদের অলরেডি কিন্তু জানিয়ে দিয়েছে এবং প্রত্যেকের উত্তর সঠিক হয়েছে। আমি একটু পড়ি কে কে কি বলেছে। ফেরদৌসি রূপা 75 জুল সবার আগে উত্তর দিয়েছে ফেরদৌসি রূপা। ওকে থ্যাংক ইউ সো মাচ ফেরদৌসি রূপা। আচ্ছা তারপরে হচ্ছে ফয়সাল আহমেদ আমাদের সেকেন্ড সবার আগে উত্তর দিয়েছে। তারপর ফারজানা প্রেমাও সঠিক উত্তর দিয়েছে। তাহলে EPB আমরা পাবো হচ্ছে 75 জুল EPB। তাহলে এখান থেকে আচ্ছা মনিকা পল বলছো আমার ক্লাস প্রথম করছো, ওয়েলকাম মনিকা পল। আশা করি তুমি বুঝতে পারছো এবং তুমি বলছো সেটা, তুমি যদি ভালো করে বুঝতে পারো, তুমি যদি আমাদের এই প্রবলেমগুলো খুব ভালো করে বোঝার পরে তুমি যদি ভালো রেজাল্ট করতে পারো, সেটাই হচ্ছে আমাদের সার্থকতা, সেটাই হচ্ছে আমাদের রবি 10 মিনিট স্কুল লাইভের সফলতা। ওকে অবশ্যই এটা আমরা মনে রাখবো। আচ্ছা তারপরে খেয়াল করো, মাসুদ রানা বলছো এই ভিডিওটা কি পরে পাওয়া যাবে কিনা। হ্যাঁ এই ভিডিওটা অবশ্যই পরে পাওয়া যাবে, তুমি 10 মিনিট স্কুল লাইভ গ্রুপে গেলেই পেয়ে যাবা, অথবা আমাদের ইউটিউব চ্যানেলেও এটা আপলোড হবে ইনশাআল্লাহ। তাহলে এবার দেখো তারপরে গীতা
সিংহা, আচ্ছা যাই হোক গীতা তোমার নাম। তো গীতা সঠিক উত্তর দিয়েছো তুমিও। হৃদয় মিয়াও আমাদের সাথে সঠিক উত্তর দিয়েছে। ওমর হামজা, আলামিন ইসলাম স্বাধীন। আলামিন ইসলাম স্বাধীন, তুমি কি আমার কথাটা বুঝেছিলে যে এই জায়গায় v = 0 আমরা ধরতে পারি, সমস্যা নেই। আচ্ছা অঙ্কিতা চৌধুরী আমাদের সাথে আছো, ওকে থ্যাংক ইউ সো মাচ। ফারজানা প্রেমা তুমি আগে দিয়েছিলে, আচ্ছা তোমারটা আমার পরে এসেছে। অন্তরা দত্ত, ওকে। অর্ণব আমাদের সাথে যুক্ত হয়েছে, আচ্ছা ওকে, আচ্ছা ওকে। তারপর হচ্ছে জিনিয়াও, জিনিয়াও হচ্ছে বলছে তার প্রথম ক্লাস। ওয়েলকাম জিনিয়া আমাদের আজকের ক্লাসে। তো আজকের ক্লাসে আমাদের প্রথম ম্যাথটা তুমি যদি আগে থেকে জেনে থাকো তাহলে এখন পর্যন্ত নতুন কিছু শিখো নাই, বাট ইনশাআল্লাহ পরের দুটো ম্যাথে তুমি নতুন কিছু শিখতে পারবা। তাহলে এবার খেয়াল করো, ইপিবি হচ্ছে আমাদের 75 জুল আমি বুঝলাম। তাহলে এবার আমি গতিশক্তি বের করতে চাই। গতিশক্তি, তো গতিশক্তি বের তুমি বুঝতেই পারতেছো গতিশক্তি আসলে কত আসা উচিত। গতিশক্তিকে আমরা ই কে বি দিয়ে প্রকাশ করতে পারি। আমরা ফর্মুলা জানি ই কে = half mvb স্কয়ার, ই কে = half mvb স্কয়ার। আমি ধরে নিলাম বি বিন্দুতে যে বেগ, বি পয়েন্টে যে বেগ, সেই বেগকে আমি vb ধরে নিলাম। বি পয়েন্টের বেগকে আমি vb ধরে নিলাম। বি পয়েন্টে, কেননা বি পয়েন্টে নির্দিষ্ট একটা বেগ থাকবে, বেগ আসে বলেই তো সে সি পয়েন্টে আসছে, হ্যাঁ। তো বি পয়েন্টে আমরা বি পয়েন্টে যে বেগটা পাবো, বি পয়েন্টে সেই বি পয়েন্টের বেগটাকে আমরা vb দ্বারা প্রকাশ করলাম। ই কে বি = half mvb স্কয়ার। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো হাফ ইনটু m। তো m মানে বস্তুর ভর 2 কেজি ইনটু, এখান থেকে একটু খেয়াল করো vb স্কয়ার আমরা একটু কোণায় কোনো জায়গায় বের করে ফেলি, কোণায় কোনো জায়গায় বের করে ফেলি। এই জায়গাটায় ধরো আমরা vb স্কয়ারটা বের করে ফেলার চেষ্টা করি, হ্যাঁ vb স্কয়ার। তাহলে vb স্কয়ার আমরা ছোটবেলায় পড়ছিলাম, ছোটবেলায় যে v স্কয়ার = u স্কয়ার প্লাস 2gh, v স্কয়ার = u স্কয়ার প্লাস 2g ইনটু h, ওকে। যেখানে v মানে শেষ বেগ, u মানে আদি বেগ, g মানে হচ্ছে বললাম অভিকর্ষ ত্বরণ, আর h মানে একটু মনে রাখবা এখানে h আমি h প্রাইম দিলাম। এখানে h মানে কিন্তু আমাদের উলম্ব সরণ, মনে রাখবা এই ফর্মুলার h মানে কিন্তু আমাদের উলম্ব সরণ। এই লাইনটা একটু মনে রাখো, অনেকে ভুলে যাও, h উচ্চতা বসাও, হ্যাঁ পরীক্ষার খাতায়। তাহলে v স্কয়ার = u স্কয়ার প্লাস 2gh আমরা বলতে পারি, যেখানে v মানে হচ্ছে শেষ বেগ আর u মানে হচ্ছে আদি বেগ। তো আমরা b বিন্দু নিয়ে কথা বলতেছি, তাহলে b বিন্দুকে আমরা বলতে পারি হচ্ছে শেষ বিন্দু, আর a বিন্দুকে আমরা বলতে পারি হচ্ছে আদি বিন্দু, কেননা বস্তুটা কিন্তু a বিন্দু থেকে b বিন্দুতে আসলো। তাহলে b বিন্দুকে আমরা বলতে পারি শেষ বিন্দু, আর a বিন্দুকে আমরা বলতে পারি আদি বিন্দু। তো b বিন্দুর বেগকে আমরা প্রকাশ করলাম vb দ্বারা, আর a বিন্দুর বেগকে আমরা প্রকাশ করলাম va দ্বারা। b বিন্দুর বেগকে আমরা শেষ বেগ বলতে পারি, a বিন্দুর বেগকে আমরা আদি বেগ বলতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা ফর্মুলায় কিন্তু vb স্কয়ার = va স্কয়ার প্লাস 2gh আমরা লিখতে পারি, ওকে। ওই যে ফর্মুলা v স্কয়ার = u স্কয়ার প্লাস 2gh, যেখানে v মানে হচ্ছে শেষ বেগ, u মানে হচ্ছে আদি বেগ। বস্তুটা যেহেতু a বিন্দু থেকে b বিন্দু পর্যন্ত আসলো, তাহলে a বিন্দুকে আমরা বলতে পারি হচ্ছে আদি বেগ, b বিন্দুকে আমরা বলতে পারি হচ্ছে শেষ বেগ। তাহলে a বিন্দুকে আমরা বলতে পারি হচ্ছে আদি বিন্দু, b বিন্দুকে আমরা বলতে পারি হচ্ছে শেষ বিন্দু। তাহলে যেহেতু বস্তু a বিন্দু থেকে b বিন্দুতে আসলো, তাই a বিন্দুর বেগকে আমরা va দ্বারা প্রকাশ করলাম। a বিন্দুর বেগকে আমরা আদি বেগ বলতে পারি, আর b বিন্দুর বেগকে আমরা শেষ বেগ বলতে পারি। তাই আমরা va টা আমরা আদি বেগের জায়গায় বসালাম, আর vb টা আমরা শেষ বেগের জায়গায় বসালাম, ওকে। আচ্ছা তাহলে এবার এখান থেকে একটু খেয়াল করো, vb স্কয়ার আমরা বের করতে চাই, vb স্কয়ার। তাহলে vb স্কয়ার আমরা বের করতে চাই, তাহলে vb স্কয়ার = va স্কয়ার, যেখানে v এর ভ্যালু 0, তো 0 কে স্কয়ার করলে 0 ই আসবে, প্লাস 2 ইনটু g মানে হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ 10 ইনটু, তারপরে h প্রাইম মানে আসলে উচ্চ, h প্রাইম আসলে কি বলতো উলম্ব সরণ। এই ফর্মুলায়, এই যে গতির ফর্মুলায় অনেকে প্রশ্ন করতে পারো যে ভাই আমরা কেমনে বুঝবো কোনটা উলম্ব সরণ কোনটা উচ্চতা। ep = mgh এর h মানে হচ্ছে উচ্চতা, ep = mgh বা বিভব শক্তির mgh এর h মানে হচ্ছে হাইট, যা মাপে ভূমি থেকে। আর এখানে গতির ফর্মুলায় h মানে কিন্তু আমাদের উলম্ব সরণ, ওকে। তাহলে উলম্ব সরণ আসলে কতটুকু হবে একটু তুমি গেস করলে বুঝতে পারবা। যখন বস্তু a বিন্দুতে ছিল, বস্তুটা কিন্তু a বিন্দু থেকে b বিন্দু পর্যন্ত আসলো, তাহলে a থেকে b পর্যন্ত আসলো, তো লম্বালম্বি সে কতটুকু নামলো বলো তো? লম্বালম্বি সে কিন্তু এখান থেকে এই পর্যন্ত নামলো, একটু মন দিয়ে দেখো তাহলেই তোমরা বুঝতে পারবা। লম্বালম্বি কিন্তু সে এখান থেকে এই পর্যন্ত নামলো। তো দেখো কি বললাম আমরা,
যখন সে এ বিন্দুতে ছিল তখন খেয়াল করো এ থেকে বস্তু বি পর্যন্ত নামলো, তাহলে লম্বালম্বি কতটুকু সরণ বলো তো? লম্বালম্বি কিন্তু এতটুকু সরণ। ওকে, লম্বালম্বি এ তে যখন ছিল তখন এই পয়েন্ট, বি তে যখন ছিল তখন এই পয়েন্ট, আমি এই পয়েন্টের নাম দেই ডিই পয়েন্ট। ওকে, তাহলে খেয়াল করো আমি যদি বলি যে এ থেকে বি বিন্দুর লম্বালম্বি কতটুকু সরণ বলো তো? এ থেকে বি বিন্দুর, তো এ থেকে বি বিন্দুর লম্বালম্বি সরণ হচ্ছে ডিই। ওকে, এ থেকে বি, এ থেকে বি মানে সে কতটুকু নামলো, কতটুকু নামলো বলো তো? ডিই পরিমাণ নামলো। হ্যাঁ, আদি বিন্দু থেকে শেষ বিন্দুর লম্বালম্বি যে সরণ তাকে আমরা উলম্ব সরণ বলি। তাহলে খেয়াল করো আদি বিন্দু থেকে শেষ বিন্দুর লম্বালম্বি সরণটা কত বলো তো? ডিই। আচ্ছা, তোমরা যারা একটু ভালো এই পর্যন্ত বুঝছো তাদের বলে রাখি ডিটা কিন্তু আমাদের ওয়াই অক্ষ বরাবর কাজ করে। ওকে, কেন কেন ডি কেন আমরা ওয়াই অক্ষ বরাবর উলম্ব সরণ নিয়ে কাজ করছি? কারণ জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, সেও ওয়াই অক্ষ বরাবর কাজ করে। আমরা প্লাসে আলোচনা করছিলাম যে অক্ষগুলা কিন্তু সেম হতে হয়, আমরা প্লাসে আলোচনা করেছিলাম। একটু বলি, ডি হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, ডিই বা উলম্ব সরণ। তো এ থেকে বি পর্যন্ত বস্তু কতটুকু নেমে আসলো? ডিই পরিমাণ সে লম্বালম্বি কিন্তু ডিই পরিমাণ নেমে আসলো। এ থেকে বি বরাবর লম্বালম্বি কিন্তু সে ডিই বরাবর নেমে আসলো। এই ডিটা হচ্ছে আমাদের উলম্ব সরণ। তাহলে আমি এইচ প্রাইমের জায়গায় কি লিখতে পারি বলো তো? আমরা ডিই লিখতে পারি। ডি হচ্ছে আমাদের উলম্ব সরণ। তো এখান থেকে আমরা ভিবি স্কয়ার বের করতে পারবো। তো ভিবি স্কয়ার আসবে হচ্ছে 2 ইনটু 10 ইনটু লম্বালম্বি সরণ, যখন সে এ থেকে বি বরাবর আসলো লম্বালম্বি ডি বরাবর আসলো। তাহলে এটাও তুমি বের করতে পারবা। কিভাবে বের করতে পারবা? আমাদের ডিসি হচ্ছে কত বলো তো? ডিসি হচ্ছে আমাদের 5 মিটার। আবার খেয়াল করো তো ইসি আর আমাদের এই 3.75 সেম না? আমি কিন্তু বলতে পারি এই ইসি হচ্ছে ভ্যালু আমাদের কোশ্চেনে দেওয়া আছে, ইসির ভ্যালু। ইসি যদি আমি এখান থেকে এতটুকু ধরি, ইসিটা একটু মন দিয়ে দেখো, এটা যদি 3.75 হয় আমাদের ইসির ভ্যালু কত হবে বলো তো? 3.75 হবে। তাহলে ইসির ভ্যালু হচ্ছে আমাদের 3.75 মিটার। তাহলে একটু খেয়াল করো ইসি আমাদের 3.75 মিটার। তারপরে খেয়াল করো পুরাটা হচ্ছে আমাদের ডিসি, আমরা ডিই বের করতে চাই। তাহলে আমি লিখতে পারি কিন্তু ডিই সমান কিন্তু আমি লিখতে পারি কি বলো তো? পুরাটা ডিসি থেকে আমি যদি মাইনাস করি, আমি ডি বের করতে চাই, ডিসি থেকে যদি আমি ইসি মাইনাস করি তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাব বলো তো? ডিই পেয়ে যাব। হ্যাঁ, বা এভাবে বলতে পারো যে ডিই প্লাস ইসি ইকুয়াল টু ডিসি, ডিই প্লাস ইসি ইকুয়াল টু ডিসি। ওকে, এইভাবে বলতে পারো। তো আমি ডি বের করতে চাই, ডি আমরা পুরাটা হচ্ছে আমাদের ডিসি মাইনাস কি বলো তো? ইসি। তো ইসি কেন 3.75 হলো? চোখ দিয়ে দেখলে বুঝতে পারবা। এখান থেকে এতটুকু দৈর্ঘ্য যা, এখান থেকে এতটুকু দৈর্ঘ্য তা, 3.75। ওকে, তাহলে এখান থেকে আমরা ডি এর ভ্যালু বের করতে পারবো। সেই ডি এর ভ্যালু আসবে ডিসি কত? ডিসি হচ্ছে আমাদের 5 মিটার মাইনাস ইসি কত? ইসি হচ্ছে আমাদের 3.75 মিটার। তাহলে এখান থেকে যোগ বিয়োগ গুণভাগ করে তুমি পাবা 1.25 মিটার। তাহলে ডি এর ভ্যালু তুমি পাবা হচ্ছে 1.25 মিটার। তাহলে 1.25 মিটার যদি তুমি পেয়ে যাও ডি এর ভ্যালু, এটা হচ্ছে ভিবি স্কয়ার। তাহলে ভিবি স্কয়ার এর ভ্যালু তুমি এখানে ইনপুট করবা, ভিবি স্কয়ার এর ভ্যালু তুমি এখানে ইনপুট করবা। তো ইনপুট করার পর ভিবি স্কয়ার এর ভ্যালু কিন্তু, হ্যাঁ, স্কয়ার এর ভ্যালু ইনপুট করার পর তুমি কি বের করতে পারবা? তুমি এখান থেকে ইকেবি বের করতে পারবা। আর এই ইকেবি এর ভ্যালু আসবে হচ্ছে 25 জুল। ওকে, ইকেবি এর ভ্যালু, ইকেবি। তাহলে এবার খেয়াল করো, এবার হচ্ছে বি বিন্দুতে তুমি গতিশক্তিও বের করলা, বিভব শক্তিও বের করলা। যোগ করলে তুমি কি বের করতে পারবা? এই দুটো যোগ করলে তুমি বি বিন্দুতে মোট শক্তি বের করতে পারবা। সেটা আসবে কত বলো তো? 75 আর 25 যোগ করলে 100 জুল। ওকে, তো আমাদের আজান হচ্ছে, তো আমরা আজানের জন্য ঠিক বিরতি নিচ্ছি একটু 1 মিনিটের জন্য। তো তোমরা আজানটা একটু মন দিয়ে শুনো আর হচ্ছে অঙ্কটা একটু দেখো।
ওকে, তো আমাদের আমরা শুরু করি আবার আল্লাহর রহমতে। তো দেখো একজন কমেন্ট করছো যে ঠিক মতন দেখতে পাচ্ছ না, আমরা এখান থেকে মনিটরিং করছি, তো আল্লাহর রহমতে হচ্ছে আমাদের এখান থেকে সমস্যা নেই দেখার। তো হয়তো তোমার নেটে একটু প্রবলেম হতে পারে তাই তুমি দেখতে পাচ্ছ না, তো একটু কষ্ট করে, আমাদের কিন্তু জনসংখ্যা অনেক কমে গেছে, তোমরা একটু শেয়ার করো, শেয়ার করে একটু ফ্রেন্ডদের জানিয়ে দাও যে আমাদের আজান শেষ করার পর আমরা আসলে শুরু করছি। হ্যাঁ, আজান শুরু করার মুহূর্তে বা আমাদের ছিল প্রায় 130 জনের মতন ছিল, তো এখন প্রায় একটু মানুষ কমে গেছে, তো একটু তোমরা শেয়ার করে এদেরকে জানিয়ে দাও যে আমাদের ক্লাসটা আবার শুরু হয়ে গেছে। ওকে, আচ্ছা তাহলে এবার একটু দেখো, এবার আমরা কি বের করলাম, আমরা এখান থেকে ইজিলি বের করতে পারবো যে ইটিবি বা টোটাল এনার্জি অফ বি পয়েন্ট। তো ইটিবি কত হবে? ইটিবি হবে হচ্ছে 75 আর 25 এর যোগফল, মানে কত বলো তো 100 জুল হবে আমরা ইটিবি। ওকে, অনেকে বলছো যে এটা অনেক সহজ ম্যাথ, আচ্ছা হ্যাঁ এটা সহজ ম্যাথ আর এটা হচ্ছে আমাদের বোর্ড পরীক্ষায় আসে। তো যেহেতু আমরা আমাদের 2020 ব্যাচ যারা বা যাদের 2020 সালে পরীক্ষা হওয়ার কথা, যেহেতু এইচএসসি খুব সন্নিকটে, তো এই টাইপের প্রবলেমগুলো আসলে বেসিক গুলো ওদের বোঝাটা খুব দরকার। ওকে, তো এই কারণে দেখানোর চেষ্টা করা আর কি। হ্যাঁ, তোমার কাছে সহজ মনে হতে পারে, তুমি এটা পারো, তুমি পারলে খুব ভালো কথা, অনেক ভালো কথা, দেখো কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এবার দেখো, এবার আমরা মোটামুটি বুঝলাম। তো এখান থেকে কিন্তু আমি বলতে পারলাম এখান থেকে যে আমরা এখান থেকে কি বের করতে পারবো, আমরা এখান থেকে এ পয়েন্টের মোট শক্তি পেলাম 100 জুল, বি পয়েন্টের মোট শক্তি পেলাম হচ্ছে আমরা 100 জুল। তুমি যখন বাসায় সি পয়েন্টের মোট শক্তি হিসাব করবা তখন সেখানেও কি পাবা বলো তো 100 জুলই পাবা। তো সি পয়েন্টের জন্য তুমি আদি বিন্দু বি কেও ধরতে পারো, এ কেও ধরতে পারো, তোমার নিজের ইচ্ছা, নিজেরা বাসায় সলভ করে তুমি কি বের করবা, সি পয়েন্টের হচ্ছে মোট শক্তি বের করবা। হ্যাঁ, আচ্ছা যেখান থেকে আমি প্রমাণ করতে পারবো কি বলতো, ইটিএ বা টোটাল এনার্জি অফ এ পয়েন্ট ইকুয়ালস টু ইটিবি, ইটিবি মানে হচ্ছে টোটাল এনার্জি অফ বি পয়েন্ট ইকুয়ালস টু ইটিসি, ইটিসি মানে হচ্ছে টোটাল এনার্জি অফ সি পয়েন্ট, এরা কি হবে, ইকুয়াল হবে। ওকে, তো এই ইকুয়াল হওয়াটাকে আমরা বলি হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা, যেখানে ইটিএ মানে এ বিন্দুর মোট শক্তি, ইটিবি মানে বি বিন্দুর মোট শক্তি, ইটিসি মানে সি বিন্দুর মোট শক্তি, এরা ইকুয়াল হওয়াটাকে আমরা বলি হচ্ছে শক্তি সংরক্ষণশীল। তো এই ইকুয়ালিটি বা এই আমরা সমীকরণটা বা এই শর্তটা ততক্ষণ পর্যন্ত মানবে যতক্ষণ পর্যন্ত আমাদের পরিবেশে কোনো বাধা দানকারী বল না থাকবে। মানে যদি পরিবেশে ঘর্ষণ বল থাকে বা বায়ুর বাধা থাকে, আমরা বায়ুর বাধাকে অগ্রাহ্য করে অঙ্কগুলো সলভ করলাম। যদি পরিবেশে বায়ুর বাধা থাকে বা ঘর্ষণ বল থাকে, তবে আমরা কিন্তু এই ফর্মুলাটা এত সুন্দর করে ইউজ করতে পারবো না, বা এত সুন্দর করে আমরা এই তিনটাকে ইকুয়াল বলতে পারবো না। ওকে, তার মানে এটা শুধুমাত্র ভ্যালিড কার জন্য বলতো, যেখানে কোনো প্রকার বাধা দানকারী বল থাকবে না। ভালো করে বললে এটা হচ্ছে ঘর্ষণহীন অবস্থায়। ওকে, ঘর্ষণহীন অবস্থার জন্য আমরা আসলে এই শক্তি সংরক্ষণশীলতার সমীকরণটা এরকম দেখতে পারি যে আমরা ইটিএ, ইটিবি, ইটিবি মানে প্রত্যেকটা পয়েন্টের মোট শক্তি কি হয় বলতো, ইকুয়াল হয়। আমাদের যাত্রা পথের বা এই সরল দোলকের যাত্রা পথের প্রত্যেকটা পয়েন্টে টোটাল এনার্জি ইকুয়াল হয় কখন, যখন পরিবেশে কি থাকে না বলতো, কোনো প্রকার ঘর্ষণ থাকে না। তো আমরা পরের যে দুটো ম্যাথ করব, পরের দুটো ম্যাথ আমরা দেখব যদি পরিবেশে ঘর্ষণ বল থাকে তবে কিভাবে ক্যালকুলেট করে। ওকে, আচ্ছা তো আমরা দেখলাম যে পরিবেশে যদি ঘর্ষণ বল থাকে, আমরা এখন দেখতে চাই যে পরিবেশে যদি ঘর্ষণ বল থাকে তখন আমরা কিভাবে এই আলোচনাগুলো ডিল করব। হ্যাঁ, তো আমরা গতকালকে ঘর্ষণ বল সম্পর্কে একটু আইডিয়া নিয়েছিলাম, তো আজকেও আরেকটু আইডিয়া নেই, সেই আগের মতোই আমরা ব্যাখ্যা করব। তো দেখো, ধরো এটা আমাদের একটা টেবিল বা তল, এই তলের উপর সে ফর এক্সাম্পল একটা ব্লক বা বস্তু রাখা, সে ফর এক্সাম্পল তলের উপর একটা ব্লক বা বস্তু রাখা, এটা আমাদের হচ্ছে একটা বস্তু তলের উপর যার ভর হচ্ছে m। ওকে, আমার ক্লাস যারা আগেরটা ফলো করছো অনেক ভালো বুঝতে পারবে ইনশাআল্লাহ। তাহলে ধরলাম এই ব্লকটা আমরা কার উপর রাখলাম, তলের উপর রাখলাম, কোন তলের উপর আমরা একটা বস্তু রাখলাম। তো একটু মনে রাখবা, যদি আমরা কোনো বস্তুকে কোনো সারফেসের উপর রাখি, যদি আমি কোনো বস্তুকে কোনো সারফেস বা তলের উপর রাখি, তল হতে পারে কি, ধরো আমি একটা ডাস্টার টেবিলের উপর রাখলাম, তাহলে টেবিলটা হচ্ছে আমাদের তল আর ডাস্টারটাকে আমি বলতে পারি হচ্ছে বস্তু বা ব্লক। যদি আমি কোনো ব্লককে তলের উপর রাখি, তবে তল ওই বস্তুর উপর তলের সাথে লম্ব বরাবর একটা বল প্রয়োগ করে, সেই বলকে আমরা বলি হচ্ছে প্রতিক্রিয়া বল। আরেকবার বলি,
যদি আমি কোনো বস্তুকে তলের উপর রাখি বা সারফেসের উপর রাখি, একদম সিম্পল কমন সেন্স, যদি আমি কোনো বস্তুকে সারফেসের উপর রাখি, তবে খেয়াল করো তুমি, আচ্ছা তুমি এরকম দাঁড়ায় আসছো কেন, খেয়াল করো তুমি যে এরকম ফ্লোরের উপর দাঁড়ায় থাকতে পারো কিভাবে, তোমার উপর কিন্তু পৃথিবী বা এমজি বল অলওয়েজ নিচের দিকে কাজ করছে, মানে পৃথিবী কিন্তু সব সময় নিচের দিকে এমজি পরিমাণ বল প্রয়োগ করে তোমাকে নিচের দিকে টানছে। তাহলে কি হওয়ার কথা, যদি শুধুমাত্র এমজি পরিমাণ বল তোমার উপর কাজ করত, তাহলে কিন্তু তোমার ফ্লোর ভেদ করে নিচে পড়ে যাওয়ার কথা, মাটি ফেটে তুমি নিচে পড়ে যাচ্ছ তো না। কেন বলো তো যাচ্ছ না? কারণ তোমার পায়ের তলায় একটা ঊর্ধ্বমুখী বল আছে। ওকে, তোমার ফ্লোর তোমার পায়ের তলায় ঊর্ধ্বমুখী ভাবে একটা বল প্রয়োগ করছে, ওই ঊর্ধ্বমুখী ভাবে বল প্রয়োগ করার ফলে তুমি আসলে কি হচ্ছে না বলতো, ফ্লোর ভেদ করে নিচে চলে যাচ্ছ না। সেই ঊর্ধ্বমুখী বলকে আমরা বলি হচ্ছে অভিলম্ব প্রতিক্রিয়া। তো খেয়াল করো, যদি আমি কোনো ব্লককে কোনো বস্তুর উপর, যদি আমি কোনো ব্লককে কোনো তলের উপর রাখি, তবে এই তলটা এই বস্তুর উপর তলের সাথে লম্ব বরাবর একটা বল প্রয়োগ করে, সেই লম্ব বরাবর বলকে আমরা বলি হচ্ছে প্রতিক্রিয়া বল আর। ওকে, যদি এই বস্তুটা তলের সাথে, এই তল আমাদের এটা তলের সাথে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের এই বস্তুর উপর অভিলম্ব প্রতিক্রিয়া বলটা কাজ করে তলের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। ওকে, আচ্ছা তারপরে আমরা আবার জানি যে এমজি বল কাজ করে খাড়া নিচের দিকে, এমজি বল কাজ করে খাড়া নিচের দিকে। তো যেহেতু বস্তু উপরে উঠে যাচ্ছে না আবার নিচেও নেমে যাচ্ছে না, আমরা বলতে পারি হচ্ছে উপরের নিচের বলটা ব্যালেন্স। তো এখান থেকে আমরা বলতে পারি আর ইকুয়ালস টু কি লিখতে পারি বলতো, আমরা এমজি লিখতে পারি। এটা হচ্ছে আমাদের অভিলম্ব প্রতিক্রিয়া বলের কনসেপ্ট, এটা আমরা বুঝলাম এই পর্যন্ত। তারপরে একটু খেয়াল করো, তারপরে শাওন আমি ব্যাখ্যা দিয়েছি যে কেন ঊর্ধ্বমুখী বলটা কাজ করে। ওই ঊর্ধ্বমুখী বলটা কাজ করে হচ্ছে ওই যে তুমি চিন্তা করো, তুমি মাটির উপর দাঁড়ায় আছো কিভাবে বলো তো, মাটির উপর তোমার উপর যদি শুধুমাত্র এমজি পরিমাণ বলই কাজ করতো, তুমি কিন্তু মাটির উপর দাঁড়ায় থাকতে পারতা না, মাটি ভেদ করে নিচে চলে যেতা। নিশ্চয়ই তোমার পায়ের তলায় ঊর্ধ্বমুখী ভাবে তোমার ফ্লোরটা বল প্রয়োগ করছে বলেই আসলে তুমি কি হচ্ছে বলতো, স্টেবল ভাবে দাঁড়িয়ে থাকতে পারছো। ওকে, তারপরে হচ্ছে আচ্ছা ওকে, তারপরে আমি তো দেখি, হ্যাঁ সিয়ামুল ইসলাম তুমি ঠিক বলেছো, সেন্টার অফ গ্র্যাভিটি সব বস্তুর উপরেই কন্ট্রোলেবল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে হচ্ছে ওকে, আচ্ছা মনিকা পল তুমি বলছো বুঝুনি। আচ্ছা আমি আরেকবার বলি। তো যদি আমি কোনো বস্তুকে কোনো তলের উপর রাখি, তবে এই তল মানে হচ্ছে ধরো আমি এই বস্তুর টেবিলের উপর রাখলাম, হ্যাঁ, তাহলে এই টেবিলটা এই বস্তুর উপর টেবিলের সাথে লম্ব বরাবর একটা প্রতিক্রিয়া বল দেয়, সেই প্রতিক্রিয়া বলকে আমরা আর দিয়ে প্রকাশ করলাম, এটাকে আমরা অভিলম্ব প্রতিক্রিয়া বলও বলতে পারি। হ্যাঁ, অভিলম্ব প্রতিক্রিয়া বলও বলতে পারি। ওকে, এটা আমাদের হচ্ছে তল ওই বস্তুর উপর, টেবিলটা বা তল এই বস্তুর উপর তলের সাথে লম্ব বরাবর একটা বল প্রয়োগ করে, তলের সাথে বা সারফেসের সাথে লম্বভাবে একটা বল প্রয়োগ করে, সেই বলকে আমরা বলি অভিলম্ব প্রতিক্রিয়া বল। আর এমজি তো সবসময় নিচের দিকে কাজ করে। আর এরা কেন ইকুয়াল হলো, যদি আর এর মানটা বেশি হতো, তো উপর ঊর্ধ্বমুখী বলটা যদি বেশি হতো, বস্তু আকাশে উড়ে যেত বা শূন্যে ভেসে যেত। আর যদি এমজির মানটা বড় হতো, বস্তু কিন্তু মাটির তলায় চলে যেত। হ্যাঁ, যেহেতু বস্তু মাটির তলায় চলে যাচ্ছে না আবার আকাশেও উঠে যাচ্ছে না, তাহলে নিশ্চয়ই উপরে আর নিচের বলগুলো হচ্ছে ইকুয়াল হওয়ার কারণে বস্তু উপরেও চলে যাচ্ছে না আবার মাটির তলায়ও ঢুকে যাচ্ছে না। ওকে, আমি গতকালকে এই কনসেপ্টটা ক্লিয়ার করে দিয়েছিলাম। ওকে, আচ্ছা ওকে, আমরা বুঝলাম। মনিকা পল আশা করি তুমি বুঝতে পেরেছো, তুমি তো জানিও। ওকে, আচ্ছা তো আমরা একটু শুরু করি। হ্যাঁ, তাহলে এবার দেখো আমাদের আরো দুইটা ম্যাথ বাকি, তো আমরা একটু শুরু করি। একটু বলি, সেটা হচ্ছে ধরো এটা আমাদের আবার আরেকটা সারফেস। ওকে, তো আমরা কি করলাম, সারফেসের উপরে একটা বস্তু রাখলাম, ধরো এটা আমাদের একটা বস্তু। তো এই বস্তুর ভর ধরো হচ্ছে m, এই বস্তুর ভর সে ফর এক্সাম্পল m। ওকে, আচ্ছা যদি কোনো বস্তু গতিশীল, আচ্ছা আর আমরা এই বস্তুটা যেই তলের উপর রাখলাম সেই তলটা হচ্ছে আমাদের এবড়ো বা সেই তলটা হচ্ছে আমাদের অমসৃণ। ওকে, সেই তলটা হচ্ছে আমাদের অমসৃণ তল। যদি কোনো বস্তু অমসৃণ তলের উপর চলার চেষ্টা করে, তবে সেখানে ঘর্ষণ বলের সৃষ্টি হয়। এই বস্তুকে এই তলটা বাধা
বাধা দেয়, এই বাধা দানকারী বলকে আমরা বলি হচ্ছে ঘর্ষণ বল। তো মনে রাখবা, ঘর্ষণ বল কাজ করে গতির বিপরীত দিকে। যদি কোনো বস্তুর গতি ডানে থাকে তাহলে ঘর্ষণ বল কাজ করবে বামে, আর যদি কোনো বস্তুর গতি বামে থাকে তবে ঘর্ষণ বল কাজ করবে কোন দিকে বলো তো? ডানে। ঘর্ষণ বল কাজ করে গতির বিপরীত দিকে। ওকে, তো আমি ধরে নিলাম যে এই বস্তুটা নির্দিষ্ট গতিতে বা নির্দিষ্ট বেগে বা নির্দিষ্ট ত্বরণে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এই বস্তু নির্দিষ্ট ত্বরণে সামনের দিকে অগ্রসর হচ্ছে। যেহেতু বস্তু ডানে মুভ করতেছে, আর যেহেতু এই তলটা আমি বলে দিলাম যে অমসৃণ তল, অমসৃণ তল ঘর্ষণ বল সৃষ্টি করতে পারে। ওকে, তাহলে খেয়াল করো, যেহেতু বস্তু ডানে মুভ করছে তাহলে এখানে ঘর্ষণ বল কাজ করবে কোন দিকে বলো তো? বাম দিকে। ওকে, তাহলে বাম দিকে আমরা একটা ঘর্ষণ বল পাবো। সেই ঘর্ষণ বলকে আমরা প্রকাশ করি হচ্ছে Fk দ্বারা। Fk কে আমরা বলি হচ্ছে গতীয় ঘর্ষণ বল। আমরা গতকালকে আলোচনা করেছিলাম, যতটুকু মনে রাখলে হবে ততটুকুই বলছি। যেহেতু বস্তু ডানে যাচ্ছে তাই ঘর্ষণ বল কাজ করে কোন দিকে বলো তো? উল্টা দিকে। এই Fk কে আমি বলতে পারি হচ্ছে ঘর্ষণ বল। Fk কে আমি বলতে পারি হচ্ছে ঘর্ষণ বল। সেটা কাজ করে গতির বিপরীত দিকে। বস্তুর গতি ডানে হলে ঘর্ষণ বল কাজ করবে বামে। বস্তু যদি বাম দিকে মুভ করতো ঘর্ষণ বল কাজ করতো কোন দিকে বলো তো? ডান দিকে। এই ঘর্ষণ বলটা বের করার সিস্টেম হচ্ছে Fk equals to mu k into r, যেখানে Fk মানে হচ্ছে ঘর্ষণ বল, ঘর্ষণ বল বা গতীয় ঘর্ষণ বল। mu k মানে হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, একটা ধ্রুবক মান বা কনস্ট্যান্ট মান। আর r মানে হচ্ছে এখানে আমাদের অভিলম্ব প্রতিক্রিয়া বল বা উলম্ব প্রতিক্রিয়া বল। ওকে, তাহলে ঘর্ষণ বল বের করার ফর্মুলা হচ্ছে, বা ঘর্ষণ বলের মানটা তুমি বের করতে পারবা mu k। mu k মানে হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক বা একটা কনস্ট্যান্ট মান, সেটা কোশ্চেনে দেওয়া থাকবে তোমাদের। আর r মানে হচ্ছে অভিলম্ব প্রতিক্রিয়া বল বা উলম্ব প্রতিক্রিয়া বল। ওকে, এই টাইপের ম্যাথ প্রবলেম গুলো অবশ্যই মনে রাখবা। আমি আরেকবার বলি, যদি কোনো বস্তু ডানে মুভ করে ঘর্ষণ বল কাজ করবে বামে। ওই ঘর্ষণ বলের ভ্যালুটা তুমি বের করতে পারবা। ভ্যালু তুমি কিভাবে বের করতে পারবা? Fk equals to mu k into r দিয়ে, যেখানে Fk মানে ঘর্ষণ বল, mu k মানে ঘর্ষণ গুণাঙ্ক, আর r মানে হচ্ছে উলম্ব প্রতিক্রিয়া বল। একটু দ্রুত বলছি কারণ এই প্রবলেমগুলো আমরা গতকালকেই এই প্রবলেমগুলো আমি গতকালকেই আলোচনা করেছিলাম। ওকে, আচ্ছা এনিওয়ে, তো এবার খেয়াল করো, এবার আমরা আমরা যে দ্বিতীয় প্রবলেম যেটা আমরা সলভ করার জন্য বসে আছি, তো ওটা আমরা সলভ করা শুরু করব। তো আমাদের আজকে দিনে সেকেন্ড ম্যাথ প্রবলেম। ওকে, অনেক কনসেপ্টের ম্যাথ, একটু ঠান্ডা মাথায় দেখবা। অনেক কনসেপ্টের ম্যাথ একটু ঠান্ডা মাথায় করার চেষ্টা করবা বা একটু ঠান্ডা মাথায় দেখার চেষ্টা করবা। ওকে, তাহলে এবার একটু দেখো, আমরা শুরু করি। তো আমাদের সেকেন্ড ম্যাথ প্রবলেমটা হচ্ছে এরকম। আচ্ছা, তো সেকেন্ড ম্যাথ প্রবলেমটা করার আগে আমরা ছোট্ট আরেকটা জিনিস জানি, খেয়াল করো। তো ধরো এটা আমাদের একটা স্প্রিং, হ্যাঁ খেয়াল করো, এটা আমাদের একটা স্প্রিং। ওকে ওকে, আর স্প্রিং এর সামনে ধরো একটা ব্লক আছে, ধরো একটা ব্লক আছে। ওকে, আচ্ছা, তো এই স্প্রিংটাই আমি কি করলাম না, কোন প্রকার বল প্রয়োগ করলাম না। স্প্রিং এর সামনে একটা ধরো m ভরের ব্লক আছে, হ্যাঁ, একটা স্প্রিং। আচ্ছা, তো খেয়াল করো, আমি কি করলাম না, কোনো প্রকার বল প্রয়োগ করলাম না। স্প্রিংকে আমি কোনো প্রকার বল প্রয়োগ করিই না, হ্যাঁ। তাহলে স্প্রিং নিশ্চয়ই বস্তুটা এই বরাবরই থাকবে বা এই লেভেলই থাকবে। তো আমি যদি এই বস্তুটার উপর কোনো প্রকার বল প্রয়োগ না করি তাহলে বস্তুটা এই লেভেলই থাকবে। তাহলে আমি যদি কোনো প্রকার বল প্রয়োগ না করি, বস্তু যে লেভেলে থাকবে এই লেভেলটাকে আমরা বলি হচ্ছে সাম্যাবস্থা বা সাম্য। এই লেভেলটাকে আমরা বলি হচ্ছে সাম্য। আমি এই বস্তুকে টানিও নাই, মানে খেয়াল করো, সংকোচনও করি নাই আবার প্রসারণও করি নাই। আমি যদি এই বস্তুটাকে টেনে লম্বা করি তার মানে কি প্রসারিত করলাম, আবার আমি যদি এই বস্তুটাকে টেনে চাপাই দিই তাহলে কি করলাম বলতো, সংকুচিত করলাম। আমি যদি এই বস্তুর উপর বল প্রয়োগ, ডানে বল প্রয়োগ করি তাহলে কি হলো বলতো, ডান দিকে বল প্রয়োগ করলে কি হবে, স্প্রিংটা লম্বা হয়ে যাবে বা প্রসারিত হবে। আমি যদি এই বস্তুটাকে চাপ দিই, চাপ দিয়ে যদি সংকুচিত করি তাহলে কি হয়ে যাবে বলতো, মানে সংকুচিত হবে আর কি, হ্যাঁ। তাহলে খেয়াল করো আমি কি করলাম, আমি এবার এই বস্তুটাকে আমি কিন্তু ইনিশিয়ালি আমি কোনো প্রকার বল প্রয়োগ করি নাই। ইনিশিয়ালি কোনো প্রকার বল প্রয়োগ না করলে বস্তু যে লেভেলে থাকবে সেই লেভেলটাকে আমরা বলি হচ্ছে সাম্য। বস্তু যে লেভেলে থাকে সেই লেভেলটাকে আমরা বলি কি বলতো, সাম্য। তাহলে এবার খেয়াল করো, আমি এই বস্তুটার উপর বল প্রয়োগ করে চেপে কি করলাম, সংকুচিত করলাম। ধরো আমি এই বস্তুটাকে চাপ দিয়ে ধরে কি করলাম, সংকুচিত করলাম। তো
তো সংকুচিত করার পর আমরা কি রকম সিনারিও পাবো একটু দেখো। সংকুচিত করার পর, তো সংকুচিত করার পর কিন্তু আমি লাইক দিস এরকম একটা সিনারিও পাবো যে আমাদের বস্তুটা বা ব্লকটা সংকুচিত হয়ে গেছে। ওকে, তো আমরা এরকম একটা সিনারিও পাবো। এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল অবস্থা বা আদি কন্ডিশন, ইনিশিয়াল কন্ডিশন। আর নিচে যেটা আমি আঁকলাম এটা হচ্ছে আমাদের ফাইনাল কন্ডিশন। ওকে, ফাইনাল কন্ডিশন আসলে কি? ফাইনালি আমি কি করলাম, বস্তুটাকে চাপ দিয়ে ধরলাম বা বস্তুটার উপর বল প্রয়োগ এমন ভাবে করলাম যাতে করে স্প্রিংটা সংকুচিত হয়ে যায়। ওকে, তো একটু মনে রাখবা, এই স্প্রিং সংকুচিত হওয়ার ফলে এই স্প্রিং এর মধ্যে কিছু পরিমাণ বিভব শক্তি জমা থাকে, কিছু পরিমাণ বিভব শক্তি জমা থাকে স্প্রিং এর মধ্যে। একটু মন দিয়ে দেখো, স্প্রিং এর মধ্যে কিছু বিভব শক্তি সঞ্চিত থাকে, স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি, স্প্রিং এর মধ্যে কিছু বিভব শক্তি সঞ্চিত থাকে। মনে রাখবে, এটা কিন্তু হাইটের উপর ডিপেন্ড করে না, এটা হচ্ছে স্প্রিং এর সংকোচন বা প্রসারণের উপর নির্ভর করে। ওকে, ধরো তোমার কাছে একটা স্প্রিং আছে, তো এই স্প্রিংটা ধরো স্বাভাবিক, মানে কোনো প্রকার আমি একে সংকুচিতও করি নাই আবার প্রসারিতও করি নাই, ধরো স্বাভাবিক একটা স্প্রিং, হ্যাঁ স্বাভাবিক স্প্রিং। তো আমি যদি ওকে কোনো প্রকার বল প্রয়োগ না করি ওই স্প্রিং এর উপরে বা স্প্রিংকে সংকুচিত বা প্রসারিত না করি, তবে ওই স্প্রিং এর মধ্যে কোনো প্রকার বিভব শক্তি জমা থাকবে না। বাট আমি যদি ওই স্প্রিংটাকে চাপ দিয়ে ধরে সংকুচিত করি, তবে ওই স্প্রিং এর মধ্যে একটা শক্তি জমা থাকে, সেই শক্তিকে আমরা বলি হচ্ছে বিভব শক্তি। অথবা তুমি যদি স্প্রিংকে টেনে লম্বা করে বা প্রসারিত করো, তবেও ওই বস্তুর মধ্যে কি হবে বলো তো, বা স্প্রিং এর মধ্যে একটা শক্তি জমা থাকবে, সেই শক্তিকে আমরা বলি হচ্ছে সঞ্চিত বা স্প্রিং এ সঞ্চিত বিভব শক্তি। স্প্রিং এ তো যেহেতু আমরা খেয়াল করো, এই অবস্থায় কিন্তু স্প্রিং এ কোনো প্রকার বিভব শক্তি সঞ্চিত থাকবে না। হ্যাঁ, স্প্রিং এর বিভব শক্তি নির্ভর করে সংকোচন বা প্রসারণের উপরে। তো যখন আমরা বস্তুটাকে চাপ দিয়ে সংকুচিত করে ফেলবো, এই সংকুচিত অবস্থায় এর মধ্যে একটা শক্তি জমা থাকবে, সেই শক্তিকে আমরা বলি হচ্ছে সঞ্চিত বিভব শক্তি। ওকে, যদি আমি চাপ দিয়ে সংকুচিত করে ফেলি, এই সংকুচিত করা অবস্থায় এর মধ্যে শক্তি জমা থাকবে, সেই শক্তিকে আমরা বলি হচ্ছে সঞ্চিত বিভব শক্তি। ওকে, আচ্ছা তাহলে এবার তো দেখো, একটু খেয়াল করে দেখো, তোমরা অনবরত কমেন্ট করতে থেকো না। অনবরত আমি যখন বলবো কমেন্ট করতে তখনই কমেন্ট করো, কেননা তুমি যদি অনবরত কমেন্টে তুমি যদি নজর দাও তাহলে তুমি কিন্তু টপিকটা বুঝতে পারবে না, তখন তুমি বলবা যে ভাইয়া বুঝতে পারি নাই। একটু মন দিয়ে দেখো টপিকটা, কমেন্ট করা আপাতত একটু অফ করো, যখন আমি বলবো তোমাদের বা যখন আমি ফিডব্যাক চাবো তখনই কেবলমাত্র কমেন্ট করো। ওকে, আচ্ছা এবার একটু দেখো, স্যার রুমের লাইট বাড়ানোর জন্য অনুরোধ করা হলো। আমার এখানে টোটাল 3টা লাইট দেওয়া আছে, এর চেয়ে বেশি লাইট খুব সম্ভবত আমার পক্ষে দেওয়া সম্ভব না, যতটুকু দেওয়া যায় আর কি। আচ্ছা এনিওয়ে, খেয়াল করো, সেটা হচ্ছে যে স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি আমি কি করলাম, বস্তুটাকে সংকুচিত করলাম। তো সংকুচিত করলে স্প্রিং এর মধ্যে একটা শক্তি জমা থাকবে, সেই শক্তিকে আমরা বলি হচ্ছে সঞ্চিত বিভব শক্তি। ওকে, আচ্ছা তো এবার আমি কতটুকু সংকুচিত করলাম, খেয়াল করো, সাম্য থেকে কতটুকু সংকুচিত করলাম। সে ফর এক্সাম্পল, সাম্য থেকে আমি x পরিমাণ সংকুচিত করলাম, x পরিমাণ, এটা আমাদের লেভেল বা সাম্যাবস্থা। তো সাম্য থেকে আমি বস্তুটাকে কতটুকু সংকুচিত করলাম, x পরিমাণ সংকুচিত করলাম, এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে x। যদি আমরা x পরিমাণ সংকুচিত করি, তবে এই স্প্রিং এর মধ্যে সঞ্চিত বিভব শক্তির ফর্মুলা হবে, স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তির ফর্মুলা আমি এই পাশে লিখি, স্প্রিং এ সঞ্চিত বিভব শক্তি। তো স্প্রিং এ সঞ্চিত বিভব শক্তির ফর্মুলা হবে হাফ ইনটু কে ইনটু এক্স স্কয়ার, হাফ কে এক্স স্কয়ার, যেখানে কে মানে হচ্ছে এই স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং ধ্রুবক। স্প্রিং এর স্প্রিং ধ্রুবককে আমরা কে দিয়ে প্রকাশ করি, সেই কে আসলে স্প্রিং এর ম্যাটেরিয়ালের উপর নির্ভর করে। ওকে, স্প্রিংটা কি উপাদান দিয়ে তৈরি, সেই উপাদানের উপর এই ধ্রুবকটা বা স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং ধ্রুবকটা নির্ভর করে। ওকে, তাহলে স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তির ফর্মুলা হচ্ছে হাফ ইনটু কে, যেখানে কে মানে হচ্ছে, লিখিও খাতায়, কে মানে হচ্ছে স্প্রিং ধ্রুবক। স্প্রিং ধ্রুবক যা কার উপর নির্ভর করে, স্প্রিং এর ম্যাটেরিয়ালের উপর নির্ভর করে। ওকে, সফট স্প্রিং, ওকে সফট স্প্রিং এ হচ্ছে স্প্রিং ধ্রুবকের মানটা কম হয়, আর শক্ত বা হার্ড স্প্রিং এ
স্প্রিং ধ্রুবকের মানটা কি হয়, বেশি হয়। তোমরা এটা চ্যাপ্টার 8 এ পড়বা বা 8 এ পড়েছো অলরেডি। ওকে, তাহলে কে মানে স্প্রিং ধ্রুবক, যেটা স্প্রিং এর ম্যাটেরিয়ালের উপর নির্ভর করে, আর এক্স মানে হচ্ছে কতটুকু আমি সংকুচিত বা কতটুকু আমি প্রসারিত করলাম। ওকে, প্রসারিত করলেও এই ফর্মুলা, সংকুচিত করলেও এই ফর্মুলা। তো সাম্য থেকে যতটুকু আমি সংকুচিত করলাম তার পরিমাণটা এক্স, এক্স স্কয়ার হাফ কে এক্স স্কয়ার করলে আমরা স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি পেয়ে যাব। ওকে, তো আশা করি এই পর্যন্ত বুঝলাম, আশা করি। ওকে, তো আচ্ছা, তো একটু খেয়াল করো একটু, সেটা হচ্ছে যে আমরা এটা হচ্ছে স্প্রিং এর কথাবার্তা, এখানে আমরা ওই জি বা ওই অভিকর্ষ ত্বরণের কনসেপ্টটা আনবো না। হ্যাঁ, আচ্ছা, শুধুমাত্র স্প্রিং এর আলোচনা। হ্যাঁ, যদি হাইটে থাকে তখন আমরা এনজিএইচও বলবো, স্প্রিং যদি নির্দিষ্ট উচ্চতায় থাকে, ভূমি থেকে যদি নির্দিষ্ট লেভেলে থাকে তখন আমরা এনজিএইচও আনবো। এনি, তো দেখো আমরা কিভাবে অঙ্কগুলো করি, তো আমরা কিভাবে অঙ্কটা সলভ করি একটু দেখার চেষ্টা করো। ওকে, তো ধরো আমাদের 2 নাম্বার অঙ্ক, মন দিয়ে দেখবা, খুব ইম্পর্টেন্ট এবং খুব আবারও বলি, এই অঙ্কটা পারার জন্য খালি আমাদের গত ক্লাসটাও মন দিয়ে করতে হবে, আজকের ক্লাসটাও মন দিয়ে করতে হবে। ওকে, তো ধরো এটা আমাদের একটা হেলানো তল, তো হেলানো তলের হচ্ছে এই অ্যাঙ্গেলটা আমাদের দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা আমাদের দেওয়া আছে 30 ডিগ্রি, আর হেলানো তলের একদম পিক পয়েন্টে, একদম সর্বোচ্চ পয়েন্টে আমাদের একটা স্প্রিং আছে। খেয়াল করো, সর্বোচ্চ পয়েন্টে আমাদের একটা স্প্রিং আছে, এই যে আমাদের একটা স্প্রিং ঝুলানো। ওকে, সর্বোচ্চ পয়েন্টে, এবং আমাদের এই নিচে একদম লোয়ার পয়েন্টে একটা ব্লক বা বস্তু আছে, যেই ব্লকের ভর হচ্ছে 10 কেজি। একটু মন দিয়ে দেখবা, 10 কেজি ভরের একটা ব্লক আমাদের এখানে আছে একদম লোয়ার পয়েন্টে। এই লোয়ার পয়েন্ট হচ্ছে এটা, একদম হায়ার পয়েন্টে বা একদম পিক পয়েন্টে আমরা একটা কি রাখলাম বলতো, স্প্রিং রাখলাম। ওকে, স্প্রিং। আচ্ছা, এবং আমাদের স্প্রিং এর, এটা হচ্ছে আমাদের স্প্রিং এর সম্মুখ প্রান্ত বা স্প্রিং এর সামনের অংশ, এটা আমাদের স্প্রিং এর সামনের অংশ। তো বস্তু থেকে স্প্রিং এর সামনের অংশের দূরত্ব, আমাদের কোশ্চেনে দেওয়া হচ্ছে 10 মিটার। বস্তু থেকে স্প্রিং এর সামনের অংশের দূরত্ব আমাদের কোশ্চেনে দেওয়া 10 মিটার, আর আমাদের এই হেলানো তল, ওকে 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 এতটুকু বুঝলাম। এবং আমাদের কোশ্চেনে বলা আছে এই হেলানো তলটা হচ্ছে আমাদের অমসৃণ। তো অমসৃণ হেলানো তলে আমরা ঘর্ষণ বল এর মেথডটা ইউজ করব। তো আমাদের এই তল বা এই হেলানো তলের ঘর্ষণ গুণাঙ্কের ভ্যালু বা মিউকের ভ্যালু দেওয়া আছে কোশ্চেনে 0.7। কেন মিউকে আমি বললাম, কারণ আমি বলে দিলাম যে আমাদের এই হেলানো তলটা হচ্ছে অমসৃণ। তো অমসৃণ তলে আমরা কি পাই বলতো, ঘর্ষণ বল পাই। আর যেহেতু ঘর্ষণ বল পাই, তাই ঘর্ষণ গুণাঙ্কের ভ্যালু দেওয়া আছে কোশ্চেনে। ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে একটা কনস্ট্যান্ট মান, যেটা হচ্ছে আমাদের ওই যেই তলটা বা যে সারফেসটা, সেই সারফেসের ধর্মের বা প্রপার্টিস এর উপর নির্ভর করে। ওকে, তো কোশ্চেনে আমাদের এই হেলানো তলের ঘর্ষণ গুণাঙ্কের মানটা দেওয়া আছে। ওকে, এটা আমাদের হচ্ছে কোশ্চেন, এবং আমাদের বলা আছে যে এই যে বস্তুটা, এই বস্তুটাকে আমি কি করলাম বলতো, এই বস্তুটার উপরে আমাদের যে বেগ বা এই বস্তুর এই বরাবর যে বেগ, সেই বেগটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। সেই বস্তুটা হচ্ছে নিচের প্রান্ত থেকে বা লোয়ার পয়েন্ট থেকে 20 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ওঠার চেষ্টা করছে। আর আমাদের এই 10 মিটার কতটুকু বলতো, আমাদের এই বস্তু থেকে আমাদের হচ্ছে স্প্রিং এর সামনের অংশের দূরত্ব, আমাদের কোশ্চেনে দেওয়া আছে 10 মিটার। ওকে, তো আমাদের বের করতে হবে যে বস্তুটা যদি স্প্রিংকে আঘাত করে, তো আঘাত করলে কমন সেন্স কি বলে, স্প্রিংটা সংকুচিত হবে। তো কোশ্চেন আমাদের ওইটাই যে স্প্রিংটা কতটুকু সংকুচিত হবে। তো স্প্রিংটা কতটুকু সংকুচিত হবে এটা আমাদের কোশ্চেন, স্প্রিং কতটা সংকুচিত হবে, এটা আমাদের কোশ্চেন। ওকে, কতটুকু সংকুচিত হবে এটা আমাদের কোশ্চেন। ওকে, একটু আমাদের আগে আমাকে একটু কমেন্টে জানাও যে কোশ্চেনটা বুঝছো কিনা, স্প্রিংটা কতটুকু সংকুচিত হবে। এটা আমি আরেকবার বলি, এটা আমাদের হেলানো, ফিগারটা খুব সুন্দর করে আঁকবা। এটা আমাদের হেলানো তল, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 30 ডিগ্রি, এখানে 10 কেজি ভরের একটা বস্তু আছে একদম লোয়ার পয়েন্টে, হেলানো তলের একদম লোয়ার পয়েন্টে 10 কেজি ভরের একটি বস্তু আছে, আর একদম আপার পয়েন্টে হচ্ছে আমাদের একটা স্প্রিং আছে। ওকে, শুনো, তোমরা রোজা রাখছো, রোজা রেখে তোমাদেরও ক্লাস করতে, এত টানা ক্লাস করতে একটু কষ্ট হতে পারে আমি জানি।
আমিও তো রোজা রাখছি, আমিও তো তোমাদের জন্য ক্লাস নিচ্ছি। সো একটু কোঅপারেট করো। তো কোঅপারেট করলে ইনশাল্লাহ আমরা কি করতে পারবো বলো তো, ভালো একটা ফলাফল করতে পারবো। তুমি ইনশাল্লাহ ভালো একটা ফলাফল করতে পারবা। তো একটু দেখো কি বললাম আমরা, কোশ্চেনে বলা আছে এই বস্তু থেকে স্প্রিং এর সম্মুখ প্রান্ত বা একদম সামনের প্রান্তের দূরত্ব দেওয়া আছে 10 মিটার। কোশ্চেনটা হচ্ছে যে এই ব্লকটা যদি স্প্রিংকে আঘাত করে, আঘাত করার পর কি হবে, স্প্রিংটা নিশ্চয়ই সংকুচিত হবে লাইক দিস। স্প্রিংটা ছিল এরকম, ব্লকটা যে আঘাত করলে কি হবে, স্প্রিংটা একটু সংকুচিত হয়ে যাবে না? তো আমাদের স্প্রিং এর সংকোচনের পরিমাণটাই বের করতে হবে। এতটুকু আমাদের কোশ্চেনটাকে আমরা বুঝতে পারছি? একটু বলো তো কষ্ট করে যে এতটুকু আমরা বুঝতে পারলাম কিনা। অর্ণব বলছো ইন্টারেস্টিং ম্যাথ। হ্যাঁ, মেবি তোমরা এই ম্যাথটা আগে কখনো দেখো নাই বা দেখতেও পারো। ওকে, একটু কষ্ট করে আমাকে জানাও যে কোশ্চেনটা আমরা বুঝতে পারলাম কিনা। এবং আমাদের স্প্রিং ধ্রুবকের মান দেওয়া আছে কোশ্চেনে। আমাদের কোশ্চেনে স্প্রিং এর ম্যাটেরিয়ালের স্প্রিং ধ্রুবকের ভ্যালু দেওয়া হচ্ছে কে 300 নিউটন পার মিটার। 300 নিউটন পার মিটার, এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। ওকে, আমি আরেকবার বলি এটা আমাদের হেলানো তলের এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 30 ডিগ্রি, আর লোয়ার পয়েন্টে 10 কেজি ভরের একটা বস্তু আছে। এই বস্তুটা 20 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে উঠতেছে, আর এটা আমাদের একটা স্প্রিং। এই স্প্রিংটা সম্মুখ প্রান্ত থেকে, স্প্রিংটার সামনের অংশ থেকে এই বস্তুর দূরত্ব দেওয়া আছে 10 মিটার। তো আমাদের কমন সেন্স বলে যে কিছুক্ষণ পর হয়তো বস্তুটা স্প্রিংকে আঘাত করলে স্প্রিংটা কি হয়ে যাবে বলো তো, সংকুচিত হয়ে যাবে। তো কতটা সংকুচিত হবে স্প্রিং, তাই আমাদের বের করতে বলছে। আর আমাদের স্প্রিং ধ্রুবকের ভ্যালু দেওয়া আছে 300 মিটার, আর এই সারফেসের ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে মিউকে। তো ঘর্ষণ গুণাঙ্কের ভ্যালু দেখে বুঝে যাবে যে সারফেসটা হচ্ছে তোমার স্মুথ না, সারফেসটা হচ্ছে তোমার কি বলতো, এবড়ো থেবড়ো বা হচ্ছে তোমার অমসৃণ। ওকে, তাহলে একটু মন দিয়ে দেখবা, মন দিয়ে আমরা এই ম্যাথটা সলভ করার চেষ্টা করি। হ্যাঁ, ম্যাথটা আমরা আস্তে আস্তে সলভ করার চেষ্টা করি। তো আমরা একটু ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, ইনিশিয়াল অবস্থা হচ্ছে এরকম, ইনিশিয়াল অবস্থা একটু সাবধানে ছিল। আচ্ছা, ইনিশিয়াল অবস্থা হচ্ছে এরকম। কেমন ইনিশিয়াল অবস্থা একটু খেয়াল করো। ইনিশিয়াল অবস্থাটা যখন বস্তু একদম লোয়ার পয়েন্টে অবস্থান করছে, এটা আমাদের ইনিশিয়াল পয়েন্ট। আমি বলতে পারি বস্তু যখন এই পয়েন্টে আছে, একদম লোয়ার পয়েন্টে, কেননা বস্তু নিচ থেকে তো আস্তে আস্তে করে উপরের দিকে উঠতেছে না, তাহলে ইনিশিয়াল পয়েন্ট আসলে এইটা। তো এটাকে আমি আই বলতে পারি, ইনিশিয়াল পয়েন্টটাকে আমি আই দ্বারা প্রকাশ করতে পারি। ফাইনালি কি হতে পারে, ফাইনালি যা হবে তা আমি চিত্রের মধ্যে একটু আঁকার চেষ্টা করি। ফাইনালি কি হবে একটু যদি এখানে আঁকি, ফাইনালি আমরা দেখতে পারবো যে বস্তুটা কি হচ্ছে বলতো, বস্তুটা স্প্রিংকে আঘাত করছে। একটু দেখো, আমি একটু আঁকি। এটা আমাদের স্প্রিং এর দাঁড়াও, এটা আমাদের সেই স্প্রিংটা ছিল, একটু মন দিয়ে দেখবা। ওয়েট, এটা আমরা কি আঁকলাম, এটা আমরা হচ্ছে স্প্রিং এর সামনের অংশটুকু, এই যে এই অংশটুকু। হ্যাঁ, স্প্রিং এর সামনের অংশটুকু হচ্ছে এটা। আর ফাইনালি আমরা দেখতে পেলাম, একটু দেখো এইভাবে এখানে একটু, এই যে স্প্রিংটা সংকুচিত হয়ে গেছে। ফাইনালি আমরা দেখতে পেলাম এই যে আমাদের সেই ব্লকটা, এম ভরের ব্লক। ওকে, একটু দেখো। আচ্ছা, ফাইনালি আমরা কি দেখতে পেলাম, ফাইনালি এই এম ভর তো 10 কেজি আর কি। হ্যাঁ, একটু দেখো। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা আমাদের দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি। তো ইনিশিয়ালি দেখলাম যে বস্তু একদম লোয়ার পয়েন্টে, ফাইনালি বস্তুটা স্প্রিংকে আঘাত করার পর স্প্রিংটা সংকুচিত হয়ে গেছে। এই যে এরকম একটা অবস্থা দেখো, সংকুচিত। আমরা দেখছি না খেলনা গাড়িতে স্প্রিং দেখছি না, তুমি চাপ দিলে কি হবে, এরকম দেখতে হয় না, চাপ দিলে স্প্রিংটা। তো দেখো স্প্রিংটা কিন্তু সংকুচিত হয়ে গেছে স্প্রিং। হ্যাঁ, তো স্প্রিং এর ইনিশিয়াল পয়েন্ট ছিল এইটা, স্প্রিং এর ইনিশিয়াল পয়েন্ট বা একদম সম্মুখ প্রান্ত। তো সম্মুখ প্রান্তটা কিন্তু এখন ভিতরে ঢুকে গেছে, বা আমি বলতে পারি স্প্রিংটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত এতটুকু বা এক্স পরিমাণ সংকুচিত হয়েছে আমি বলতে পারি। হ্যাঁ, স্প্রিংটা কতটুকু সংকুচিত হলো, ইনিশিয়ালি সে ছিল এই পয়েন্টে, ইনিশিয়াল পয়েন্ট থেকে যতটা ভিতরে ঢুকে গেল ততটুকু হচ্ছে আমাদের স্প্রিং এর সংকোচন, যাকে আমরা x দিয়ে প্রকাশ করলাম। x মানে স্প্রিং এর সংকোচনের পরিমাণ। ধরে নিলাম x এর ভ্যালুটা আমাদের আসলে বের করতে হবে, কোশ্চেনে আমাদের x এর ভ্যালুই চাইছে যে কতটা সংকুচিত হবে। ওকে, আর আমাদের এখান থেকে এতটুকুর যে আমাদের দূরত্ব,
এখান থেকে এতটুকু দূরত্ব আমাদের দেওয়া আসলে 10 মিটার, এখান থেকে এতটুকুর দূরত্ব আমাদের দেওয়া 10 মিটার। তাহলে এবার আমি যদি একটু বলি যে আচ্ছা এতটুকু তো আমরা বুঝলাম না, এটা হচ্ছে আমাদের ফাইনাল পয়েন্ট। বস্তু এখন ফাইনালি কোথায় আছে? ইনিশিয়ালি সে ছিল লোয়ার পয়েন্টে, বস্তু স্প্রিংকে আঘাত করার পর স্প্রিংটা সংকুচিত হলো, সংকুচিত হওয়ার পর বস্তু এই জায়গায় অবস্থান এখন করছে। তো এই জায়গাটায় আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের ফাইনাল পয়েন্ট। এই পয়েন্টটাকে আমরা বলতে পারি কি বলতো, এটা আমাদের ফাইনাল পয়েন্ট। ওকে, যখনই আমরা একটু টাফ ম্যাথ প্রবলেম করানো শুরু করি আমাদের জনসংখ্যা একটু কমে যায়, তোমরা একটু ক্লাসটা শেয়ার করো, কারণ এই টাইপের ম্যাথ প্রবলেম আমাদের বোর্ড পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট বা ভাইটাল রোল প্লে করতে পারে। ওকে, আচ্ছা আচ্ছা, তো একটু খেয়াল করো। আচ্ছা, তো দেখো কি বললাম আমরা, এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারলাম যে এটা আমাদের ইনিশিয়াল পয়েন্ট আর এটা হচ্ছে আমাদের ফাইনাল পয়েন্ট। ওকে, আচ্ছা, তো এবার আমি যদি একটু প্রশ্ন করি যে এই বস্তুটা 10 কেজি ভরের বস্তুটা কতটা পথ অতিক্রম করলো, আমি কিন্তু বলতে পারি যে এই 10 কেজি ভরের বস্তুটা কিন্তু 10 প্লাস এক্স এতটুকু পরিমাণ পথ সে পরিভ্রমণ করলো না। ইনিশিয়ালি সে ছিল এখানে, এই 10 কেজি ভরের বস্তুটা কতটা পথ পরিভ্রমণ করলো, 10 প্লাস এক্স পরিমাণ পথ সে পরিভ্রমণ করলো। আমি বলতে পারি যে এই 10 কেজি ভরের বস্তু বা বস্তুটির মোট সরণ, বস্তুর মোট সরণ আমি বলতে পারি, বস্তুর মোট সরণকে আমরা প্রকাশ করতে পারি হচ্ছে এস দ্বারা। সে ফর এক্সাম্পল সেই বস্তুর টোটাল সরণটা হচ্ছে আমাদের 10 প্লাস এক্স, বস্তুটা হচ্ছে আমাদের 10 প্লাস এক্স পরিমাণ বস্তুটার সরণ ঘটলো। সে ছিল এখানে, সে সংকুচিত করার পর এক্স পরিমাণ সংকুচিত হওয়ার পর টোটালি সে এতটুকু সে সরণ ঘটালো বা 10 প্লাস এক্স পরিমাণ বস্তুটার সরণ ঘটলো। ওকে, আচ্ছা, তো এবার একটু দেখো, এবার সেটা হচ্ছে যে এটা আমার ইনিশিয়াল পয়েন্ট, এটা আমার ফাইনাল পয়েন্ট, আমরা বুঝলাম। ওকে, তো এবার আমরা এখান থেকে কি বলতে পারি, আমরা এখান থেকে বলতে পারি মানে বলতে পারতাম কি, বলতে পারতাম হচ্ছে ইনিশিয়াল পয়েন্টের টোটাল এনার্জিকে আমরা ইটিআই দিয়ে প্রকাশ করলাম। ইনিশিয়াল পয়েন্টের টোটাল এনার্জিকে আমরা ইটিআই দিয়ে প্রকাশ করলাম, আর ফাইনাল পয়েন্টের মানে ফাইনাল বিন্দুর ফাইনাল পয়েন্টের টোটাল এনার্জিকে আমরা ইটিএফ দিয়ে প্রকাশ করলাম। ইনিশিয়াল পয়েন্টের টোটাল এনার্জিকে আমরা ইটিআই দ্বারা প্রকাশ করলাম, আর ফাইনাল পয়েন্টের টোটাল এনার্জিকে আমরা ইটিএফ দ্বারা প্রকাশ করলাম। ইটিএফ দ্বারা আমরা কি করলাম বলতো, প্রকাশ করলাম। তো ইনিশিয়াল পয়েন্টের মোট শক্তি আর ফাইনাল পয়েন্টের মোট শক্তি যদি ইকুয়াল হয় তবেই আমি বলতাম শক্তি সংরক্ষণশীল। তখনই এরা ইকুয়াল হতো যখন সারফেসে কোনো প্রকার কি থাকতো না, বাধা দানকারী বল বা ঘর্ষণ বল না থাকলে তখনই আমি এই দুইটা পয়েন্টের টোটাল এনার্জি আমি কি বলতে পারতাম বলতো, ইকুয়াল বলতে পারতাম। বাট যেহেতু আসলে আমাদের এই সারফেসে কি আছে বলতো, এই সারফেসে হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক আছে, বা এই সারফেসে হচ্ছে আমাদের ঘর্ষণ বলের একটা অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি, তাই আমি বলতে পারবো না যে এই দুইটা কি বলতো ইকুয়াল। সেক্ষেত্রে এই দুইটা কি হবে না বলতো, কখনোই ইকুয়াল হবে না, বা আমরা এই দুইটা এই সমীকরণটা কি করতে পারবো না, এই ফরম্যাটে আমরা ইউজ করতে পারবো না। এই সমীকরণটা আমরা এই ফরম্যাটে ইউজ করতে পারবো না, বা এই দুইটার ভ্যালু নট ইকুয়াল হবে যখন আসলে এই সারফেসে কি থাকবে, সারফেসে মিউ কে বা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক বলো বা ঘর্ষণ বল সারফেসে থাকবে। ওকে, স্মুথ সারফেস হলে বা একদম মসৃণ সারফেস হলে আমরা তখন বলতে পারতাম, যেমন আমরা গতকালকে একটা হেলানো তলের অঙ্ক করছিলাম না, তখন কিন্তু আমরা দেখছিলাম মনে আছে 1 সেকেন্ড পর বস্তুর শক্তির যান্ত্রিক শক্তির নিত্যতা প্রমাণ হবে কিনা, তখন কিন্তু আমরা বলছিলাম যে যে কোনো পয়েন্টের মোট শক্তি ইকুয়াল হবে, কেননা ওই হেলানো তলে কোনো প্রকার ঘর্ষণ বল ছিল না। বাট আজকের ম্যাথ প্রবলেমে আমাদের হেলানো তলে ঘর্ষণ বল আছে বলে আমরা এই ইকুয়েশনটা ইউজ করতে পারবো না। তো এই ইকুয়েশনটা আমরা কিভাবে ইউজ করতে পারবো, আমাদের কিন্তু এই টাইপের প্রবলেম বোর্ড এক্সামে অলরেডি আসছে।
এই টাইপের ম্যাথ প্রবলেম কিন্তু অলরেডি যারা একটু বোর্ড প্রশ্নগুলো সলভ করো, হ্যাঁ, যারা বিভিন্ন বোর্ড প্রশ্নগুলো অলরেডি কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষায় এই টাইপের কোশ্চেন আসছে, তো অনীহা দেখালে তোমারই লস, অনীহা দেখালে তো তুমি তোমার লস করো না, হ্যাঁ, তুমি এখান থেকে যতটুকু শিখতে পারবা ততটুকু তোমার লাভ। ওকে, আচ্ছা, তো খেয়াল করো তাহলে এবার আমরা এই ফরম্যাটটা তাহলে আমরা কিভাবে ইউজ করব। এটা তো নট ইকুয়াল টু হবে না, এমনা সারফেসে হচ্ছে তোমার কি আছে বলো তো, ঘর্ষণ গুণাঙ্ক আছে। তো এই টাইপের অঙ্কগুলো করার একটা টেকনিক ফলো করবা। টেকনিকটা হচ্ছে, যেহেতু এই টাইপের আমাদের সারফেসে কি আছে, ঘর্ষণ বল আছে, তো ইনিশিয়ালি আমরা কি করব বলতো, ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ বা WF আমরা ফ্রিকশন ফোর্স বা W দ্বারা ফ্রিকশন, আমি এভাবে লিখে দিই। যদি আমরা এই সমীকরণটার সামনে W ফ্রিকশন যোগ করি, তবে আমরা দেখতে পারবো যে তখন আমরা এই ফর্মুলাটা বা এই ফরম্যাটটা আমরা ইউজ করতে পারবো। ওকে, সবসময় মনে রাখবা, যখন আমাদের সারফেসে ঘর্ষণ বল থাকবে তখন আমাদের ইকুয়েশনটা হবে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ প্লাস W ফ্রিকশন মানে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ, ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ প্লাস ETI, মানে হচ্ছে টোটাল ইনিশিয়াল এনার্জি ইকুয়ালস টু টোটাল ফাইনাল এনার্জি। এই ফরম্যাটটা বা এই ইকুয়েশনটা একটু খাতায় লিখে রাখো। এই সমীকরণটা আমরা তখন ব্যবহার করব, হেলানো তলের জন্য কিন্তু না, সব ক্ষেত্রে। ওকে, তখন আমরা ব্যবহার করতে পারবো, তখন দেখবা যে দুই পাশ কি আসবে, ইকুয়াল আসবে। ওকে, তখন দেখবা, কেননা ঘর্ষণ বলের কারণে কিছু পরিমাণ এনার্জি লস আমরা পাই, এনার্জি লস বা শক্তি ক্ষয় আমরা পাই। তো এনার্জি লস আমরা পাই মূলত ঘর্ষণ বল কিছু পরিমাণ কৃতকাজ করে বলে। তো এই কৃতকাজটা আমরা সামনে যোগ করে দিলে আমাদের সমীকরণের দুই পাশটা কি হয় বলতো, ইকুয়াল হয়। ওকে, এতটুকু মনে রাখলেই তোমাদের হবে আসলে। হ্যাঁ, তো আমি এটা আরেকবার বলি, যখন আমাদের তলের মধ্যে ঘর্ষণ বল থাকবে তখন কোন ফরম্যাটটা আমরা ইউজ করব, ঘর্ষণ বল দ্বারা কৃতকাজ প্লাস ইনিশিয়াল টোটাল এনার্জি বা আদিতে মোট শক্তি ইকুয়ালস টু টোটাল ফাইনাল এনার্জি বা শেষে মোট শক্তি। এই ইকুয়েশনটা আমরা ইউজ করার চেষ্টা করব, ইনিশিয়াল টোটাল এনার্জি প্লাস কি বলে ফাইনাল টোটাল এনার্জি। খেয়াল করো, W ফ্রিকশন মানে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ প্লাস ইনিশিয়াল টোটাল এনার্জি ইকুয়ালস টু ফাইনাল টোটাল এনার্জি। ওকে, তো আমরা এখান থেকে একটু আগানোর চেষ্টা করি, তো আচ্ছা, তো আমরা যদি এখান থেকে একটু আগানোর চেষ্টা করি তবে আমি দেখতে পারবো তোমাদের হচ্ছে বিভূতি ভূষণ সাহা ভাইয়াটা খুব সুন্দর কথা বলেছে। তোমাদের যদি কেউ খাতা কলম নিয়ে কেউ না বসো, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। স্ক্রিনশট নিয়ে পরে তোমার যখন অবসর সময় থাকবে তখন তুমি কি করতে পারবা বলতো, এই টপিকটা হচ্ছে তুমি কি করতে পারবা, পরবর্তীতে খাতায় নোটে তুলে নিলে তুমি ভালো করে বুঝতে পারবে ইনশাআল্লাহ। খেয়াল করো, W ফ্রিকশন। ওকে, তাহলে এবার আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার চেষ্টা করি। হ্যাঁ, W ফ্রিকশন বা হচ্ছে ফ্রিকশন বল দ্বারা কৃত কাজ বা হচ্ছে কি বলে ফ্রিকশন বল বা হচ্ছে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ। ওকে, আচ্ছা, তাহলে এবার খেয়াল করো, এবার একটু মন দিয়ে দেখবা, ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ না, তো W ইকুয়াল টু আমরা জানি না Fs cos θ, আমরা পড়ছিলাম না ছোটবেলায়, W ইকুয়াল টু Fs cos θ। যাক, আমরা সমীকরণটা সাজাই নেই, তাহলে WF কে আমি লিখতে পারি, ফ্রিকশন ফোর্স হচ্ছে আমাদের F কে বা ঘর্ষণ বল প্লাস ইনিশিয়াল টোটাল এনার্জি। তো টোটাল এনার্জি হচ্ছে দুইটা ভাগে বিভক্ত, বিভব শক্তি আর গতি শক্তির যোগফলকে আমরা বলি হচ্ছে মোট শক্তি। তো আমরা এখন ইনিশিয়াল টোটাল এনার্জি লিখবো, তাহলে এটার সমান আমি কি লিখতে পারি বলতো, ইনিশিয়াল পটেনশিয়াল এনার্জি বা EPI প্লাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি বা EKI ইকুয়ালস টু, এখানে হচ্ছে আমাদের ETF, তো এটা সমান আমি লিখতে পারি ফাইনাল পটেনশিয়াল এনার্জি বা EPF প্লাস ফাইনাল কাইনেটিক এনার্জি বা EKF। আশা করি বুঝছো, হ্যাঁ, আশা করি বুঝছো। আমরা কি করলাম, এই ETI টাকে ভেঙে লিখলাম EPI প্লাস EKI। ETI মানে হচ্ছে ইনিশিয়াল টোটাল এনার্জি, তো ইনিশিয়াল টোটাল এনার্জি হবে ইনিশিয়াল পটেনশিয়াল এনার্জি প্লাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি যোগফল। আর ETF মানে হচ্ছে ফাইনাল টোটাল এনার্জি, তো ফাইনাল টোটাল এনার্জি হবে ফাইনাল পটেনশিয়াল এনার্জি আর ফাইনাল কাইনেটিক এনার্জি যোগফল। ওকে, তাহলে এবার একটু দেখো, মন দিয়ে দেখো, তাহলে WF কে, W মানে কৃতকাজ, তো কৃতকাজের ফর্মুলা কি, Fs cos θ। W ইকুয়াল টু Fs cos θ আমরা সবাই জানি, ক্লাস 19 এ আমরা পড়ছিলাম। তো W ইকুয়াল টু Fs cos θ, যেহেতু আমরা
ফ্রিকশন বল দ্বারা কৃত কাজ বের করব, তাহলে এখান থেকে আমি লিখতে পারি হচ্ছে FKS cos θ W Fs θ1 আমি দেই W Fs cos θ, ঠিক আছে। W কৃত কাজের ফর্মুলা ক্লাস 9 10 আমরা পড়েছিলাম। W Fs cos θ, যেহেতু আমরা ফ্রিকশন ফোর্স দ্বারা কৃত কাজ বের করতে চাই বা ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ বের করতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে FKS cos θ1 FKS cos θ1। ওকে, আচ্ছা, ভিডিওটা না বুঝতে পারলে অবশ্যই তোমরা ক্লাস শেষ করে তোমরা হচ্ছে কি করে ফেলবা বলো তো, তোমরা কি করে ফেলবা বলো তো, তোমরা হচ্ছে আবার রিপিট করে দেখবা, হ্যাঁ, তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবে, সমস্যা নেই। তাহলে এবার দেখো, এবার সেটা হচ্ছে যে যেখানে থিটা মানে হচ্ছে কি, থিটা মানে এই থিটা মানে কিন্তু এই 30 ডিগ্রি না, বোকার মতন এই 30 ডিগ্রি আমরা বসাবো না, হ্যাঁ, আমরা একটু ঠান্ডা মাথায় অঙ্কগুলো করব। W Fs cos θ, থিটার পরিচয় হচ্ছে বল আর সরণের মধ্যবর্তী কোণ, বল আর সরণের মধ্যবর্তী কোণ। তাহলে বল কোণটা Fk, সরণ কোণটা S, তাহলে Fk আর S এর মধ্যবর্তী অ্যাঙ্গেলই হচ্ছে আমাদের θ1। θ1 মানে Fk আর S এর মধ্যবর্তী অ্যাঙ্গেল বা বল আর সরণের মধ্যবর্তী কোণ আমরা বলতে পারি। ওকে, আচ্ছা, প্লাস EPI, EPI মানে হচ্ছে ইনিশিয়াল পটেনশিয়াল এনার্জি বা আদিতে বিভব শক্তি। তো ইনিশিয়ালি বস্তু ছিল কোন জায়গায় বলো তো, একদম লোয়ার পয়েন্ট না, আর আমরা বলছিলাম লোয়ার পয়েন্ট থেকে আমরা কি ধরি বলো তো, লোয়ার পয়েন্ট থেকে আমরা ভূমি ধরি, তো মনে রাখবা লোয়ার পয়েন্ট থেকে আমরা কি ধরি বলো তো, লোয়ার পয়েন্ট থেকে আমরা ভূমি ধরি। তো ভূমিতে যদি কোনো বস্তু অবস্থান করে, ভূমিতে যদি কোনো বস্তু অবস্থান করে, তবে তার কোনো হাইট থাকে না, হ্যাঁ, হাইট আমরা মেজার করি তো আসলে ভূমি থেকে। তো যেহেতু বস্তু ভূমিতেই অবস্থান করছে, তাই ভূমিতে কোনো বস্তুর উচ্চতা থাকে না বলে তাই আমরা বলতে পারি যে ভূমিতে কোনো বস্তু অবস্থান করলে তার কোনো বিভব শক্তি থাকে না। কেননা বিভব শক্তি ডিপেন্ড করে হাইটের উপরে, কোনো বস্তুর হাইট থাকলে কেবলমাত্র তার বিভব শক্তি থাকবে। যেহেতু আমাদের এখানে বস্তু একদম লোয়ার পয়েন্টে আছে, তাই আমরা বলতে পারি লোয়ার পয়েন্টে থাকার কারণে সে ভূমির উপর আছে, আর ভূমির উপরে কোনো বিভব শক্তি থাকে না। তাই আমরা ইনিশিয়াল পটেনশিয়াল এনার্জি বা ইনিশিয়াল অবস্থায় এই বস্তুর যে বিভব শক্তি, সেই বিভব শক্তিকে আমি জিরো বলতে পারি। কেন জিরো বললাম? কারণ সে ভূমিতে আছে বলে। ব্যাখ্যাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন জিরো বললাম? কারণ ইনিশিয়ালি সে কোথায় আছে বলো তো, ভূমিতে আছে। তাই আমরা ইনিশিয়াল পটেনশিয়াল এনার্জিকে আমরা জিরো হিসেবে কাউন্ট করলাম। প্লাস ইকেআই, তো ইকেআই মানে হচ্ছে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি বা আদিতে তার গতিশক্তি। তো একটু মনে রাখবা, যদি কোনো বস্তুর বেগ থেকে থাকে তবেই কেবলমাত্র তার কি থাকবে বলো তো, গতিশক্তি থাকবে। তো ইনিশিয়াল পয়েন্ট কোনটা? এটা। তো আমরা দেখতে পাচ্ছি যে ইনিশিয়াল পয়েন্টে বস্তু 20 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে মুভ করার চেষ্টা করছে। তাহলে ইনিশিয়াল পয়েন্টেই তার একটা কি আছে, বেগ আছে। যদি কোনো বস্তুর বেগ থাকে তবে তার কি থাকবে বলো তো, গতিশক্তি থাকবে। তাহলে ইনিশিয়াল পয়েন্টে বস্তুর বেগ থাকলে যদি তার গতিশক্তি থাকে, তাহলে আমরা বলতে পারি এই ইনিশিয়াল পয়েন্টের গতিশক্তিকে আমি বলতে পারি হাফ ইনটু m, হাফ m v স্কয়ার না। আমরা ইনিশিয়াল পয়েন্টের যে বেগ তাকে আমরা vi ধরলাম, এটাকে আমরা বলতে পারি এই বেগটাকে বা 20 মিটার পার সেকেন্ডকে আমি vi দ্বারা প্রকাশ করতে পারি, বা ইনিশিয়াল পয়েন্টের ভেলোসিটি। তো ইনিশিয়াল পয়েন্টের ভেলোসিটি হচ্ছে vi এর কি বলতো, স্কয়ার। ওকে, আমাদের বাম পক্ষ লেখা শেষ। ইকুয়ালস টু, আমরা এখন ডান পক্ষগুলো লেখার চেষ্টা করব। তো আমাদের এখানে কি বলতো, ফাইনাল পটেনশিয়াল এনার্জি। ফাইনাল পটেনশিয়াল এনার্জি আবার দুইটা ভাগে বিভক্ত। ইপিএফ মানে হচ্ছে ফাইনাল পটেনশিয়াল এনার্জি বা শেষ বিভব শক্তি। তো শেষ বিভব শক্তি আসলে দুইটা ভাগে বিভক্ত। কেন দুইটা ভাগে বিভক্ত? একটু চিন্তা করলেই বুঝতে পারবা যে এই যে আমাদের বস্তুটা, হ্যাঁ, 10 কেজি ভরের বস্তু। তো 10 কেজি ভরের বস্তু কিন্তু কি হলো, ফাইনালি কি হলো বলো তো, ফাইনালি 10 কেজি ভরের বস্তুটা কিন্তু এই পয়েন্টে চলে আসলো, এই পয়েন্টে। তো এটা কিন্তু একটা নির্দিষ্ট উচ্চতায় কিন্তু সে আছে। ওকে, তো আমি যদি বলি যে এই বস্তুটা কতটুকু বা এই m ভরের বস্তুটা কতটুকু হাইটে আছে, আমি কিন্তু বলতে পারবো যে m ভরে, এটা আমাদের ভূমি তো না, লোয়ার পয়েন্ট হচ্ছে আমাদের ভূমি। তো ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে এই m ভরের বস্তুটা, আমি কিন্তু বলতে পারবো যে ভূমি থেকে এই সবুজ রেখা বরাবর উপরে আসলে বস্তুটা আছে। ওকে, তো এই হাইটটাকে যদি আমরা h দিয়ে প্রকাশ করি, এই হাইট, এই h মানে কিন্তু এইটা না, হ্যাঁ, এই বস্তু বা এই m ভরের বস্তুটা ফাইনালি কতটুকু হাইটে আছে সেটাকে আমরা h দিয়ে প্রকাশ করলাম সবুজ কালি দ্বারা। ওকে, আচ্ছা, তো খেয়াল করো,
আমাদের এই ফাইনাল পটেনশিয়াল এনার্জি কিন্তু দুই ভাগে বিভক্ত। একটা ভাগ হচ্ছে আমাদের এই বস্তুটা যে নির্দিষ্ট হাইটে উঠলো, এই বস্তু এম ভরের বস্তু ছিল নিচে, ইনিশিয়ালি সে ছিল নিচে, ফাইনালি সে কোথায় উঠলো বলো তো? হেলানো তল বরাবর আস্তে আস্তে করে সে যখন উপরের দিকে উঠলো, হাইটের কারণে, ভূমি থেকে এই বস্তুর, এম ভরের বস্তুর হাইটের কারণে তার মধ্যে একটা পটেনশিয়াল এনার্জির সৃষ্টি হবে। সেই পটেনশিয়াল এনার্জিকে আমি বলতে পারি হাইটের কারণে বস্তুর পটেনশিয়াল এনার্জি। হাইটের কারণে বস্তুর পটেনশিয়াল এনার্জি হচ্ছে, আমি বলতে পারবো হচ্ছে, আমরা এখান থেকে ইপিএফ সমান আমি লিখতে পারবো কি বলতো? ইপিএফ আসলে দুইটা অংশ, একটা হচ্ছে হাইটের কারণে পটেনশিয়াল এনার্জি, আমি এখান থেকে ইপিএইচ বলতে পারি, ইপিএইচ, এইচ ফর হাইট। এই বস্তুটা নির্দিষ্ট উচ্চতায় ওঠার কারণে আসলে পটেনশিয়াল এনার্জি, প্লাস আমি বলতে পারি হচ্ছে, একটু আগে আমি বলছিলাম যদি কোনো স্প্রিং সংকুচিত হয় বা প্রসারিত হয়, তবে ওই স্প্রিং এর মধ্যে যে শক্তি জমা থাকে সেই শক্তিকে আমরা বলি হচ্ছে স্প্রিং এর বিভব শক্তি বা স্প্রিং এর শক্তি। আমি বলতে পারবো যে স্প্রিং এর বিভব শক্তি মানে ইপিএস, এস ফর স্প্রিং, হ্যাঁ, ইপি মানে হচ্ছে বিভব শক্তি, স্প্রিং এর বিভব শক্তি বা ইপিএস। ওকে, ইপির দুইটা অংশ প্লাস, আচ্ছা এতটুকু আমি আরেকবার বুঝাই নিই। ইপিএফ মানে হচ্ছে ফাইনাল পয়েন্টের কি বলতো? বিভব শক্তি। ফাইনালি বস্তু কি হলো বলতো? এম ভরের বস্তুটা একটা নির্দিষ্ট হাইটে উঠে গেল, ফাইনালি এম ভরের বস্তু একটা নির্দিষ্ট হাইটে উঠে গেল, আর কি হলো বলতো? আর সেই স্প্রিংটাকে সংকুচিত করে ফেললো। তাহলে সংকুচিত করার ফলে স্প্রিং এর মধ্যে একটা বিভব শক্তি জমা হবে, সেই শক্তিকে আমরা ইপিএস দিয়ে প্রকাশ করলাম। আর বস্তুটা উচ্চতায় ওঠার ফলে ওই বস্তুর হাইটের কারণে বস্তুর মধ্যে যে পটেনশিয়াল এনার্জি, সেটাকে আমরা ইপিএইচ দ্বারা প্রকাশ করলাম। ইপিএফ এর হচ্ছে দুইটা ভাগ, ইপিএফ বা ফাইনাল পটেনশিয়াল এনার্জি আসলে দুইটা অংশ। ওকে, এটা লিখলাম। আর ফাইনালি কাইনেটিক এনার্জি, ইকেএফ মানে ফাইনাল কাইনেটিক এনার্জি। তো বস্তুটা কিন্তু স্প্রিং কে চাপ দিয়ে ধরে, বা বস্তু বা এম ভরের বস্তু যখন স্প্রিং কে সংকুচিত করবে, সংকুচিত করে ফাইনালি কিন্তু সে থেমে যাবে, ফাইনালি কিন্তু সে আপার পয়েন্টে থেমে যাবে। তাহলে আপার পয়েন্টে কিন্তু তার কোনো বেগ থাকবে না। তো আপার পয়েন্টে বেগটা শূন্য হওয়ার কারণে আপার পয়েন্ট বা ফাইনালি তার গতি শক্তিটা কত হবে বলতো? তার গতি শক্তিটা 0 হবে। ওকে, আচ্ছা আমি আরেকবার বলি, খেয়াল করো, আরেকবার বলি। ইকেএফ 0 হওয়ার কারণ হচ্ছে, ইকেএফ মানে ফাইনাল পয়েন্টের হচ্ছে গতি শক্তি। ফাইনালি সে, এই বস্তুটা ফাইনালি কি বলতো? বস্তু ফাইনালি স্প্রিং কে চাপ দিয়ে ধরে সংকুচিত করে এভাবে থেমে যাবে। থেমে যাওয়ার মুহূর্তে আমি চিন্তা করতেছি, তাহলে একদম পিক পয়েন্টে বস্তুটা থেমে যাবে মানে বেগ শূন্য, আর এই পয়েন্টে বেগ শূন্য মানে ফাইনাল পয়েন্টে গতি শক্তি কত হবে? 0 হবে। আর ফাইনাল পয়েন্টে কিন্তু আমরা দুইটা বিভব শক্তি পাচ্ছি, এই বস্তুর হাইটের কারণে একটা বিভব শক্তি, আর স্প্রিং এর সংকোচনের কারণে একটা বিভব শক্তি। একটু কষ্ট করে বলো তো যে এতটুকু আমরা বুঝতে পারতেছে কিনা? ঠিক আছে, এই অঙ্কটা আবারও বলি, এই অঙ্কটা আসলে বোর্ড লেভেলেও আসতে দেখা যায় এই টাইপের প্রবলেম, তাই আমি করাচ্ছি। ওকে, তো সাফিয়া আলম বলছো থ্যাংক ইউ সো মাচ রেসপন্স করার জন্য। অর্ণব বলছো অঙ্কটা দারুণ লাগছে, রেসপন্স করার জন্য তোমাকেও অনেক থ্যাঙ্কস। ফেরদৌসি রূপা, ওকে। তারপরে হচ্ছে আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে তারপরে ওকে, সিনথিয়া আফরিন, আচ্ছা। সামিয়া নিশাত বলছে আমার লেখা খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ সামিয়া ইসলাম, সামিয়া নিশাত। তারপরে হচ্ছে ফারজানা প্রেমা আমাদের সাথে সংযুক্ত আছে, অর্ণব, সিয়ামুল ইসলাম, ওকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, সাবরিনা জামি তুমি ঠিক বলেছো, এফকে আর এস হচ্ছে পরস্পর বিপরীতমুখী, তাই অ্যাঙ্গেলটা আমাদের এই থিটা1টা 180 ডিগ্রি আসবে। সাবরিনা জেমি তুমি একদম ঠিক বলেছো। আচ্ছা, আয়েশা আক্তারও ঠিক বলেছো। ওকে, আচ্ছা তাহলে আমরা একটু শুরু করি। আমাদের সাথে স্পর্শ মজুমদার আছে সংযুক্ত, আমাদের রেগুলার স্টুডেন্ট স্পর্শ মজুমদার, আমাদের রেগুলার স্টুডেন্ট, অনেক লাইভ ক্লাসে আমি তাকে দেখেছি। আচ্ছা, তো এইভাবে করে আমি ইকুয়েশনটা সাজিয়ে নিলাম। তো ইকুয়েশনটা সাজিয়ে নেওয়ার পর আমি যদি একটু ক্যালকুলেশন করি, দেখো নিচে নিচে লেখো, হ্যাঁ আমার বোর্ডে জায়গাটা কম তো বুঝতেই পারছো। আচ্ছা, এফকে মানে হচ্ছে ঘর্ষণ বল। হ্যাঁ, তো এফকে এর ফর্মুলা একটু আগে আমি দেখছিলাম, মনে আছে? এফকে ইকুয়াল টু হচ্ছে মিউ কে ইনটু আর, ঠিক আছে? এফকে ইকুয়ালস টু হচ্ছে মিউ কে ইনটু আর, হ্যাঁ এটা মনে রাখবা, এফকে সমান, তাহলে এফকে সমান আমি লিখতে পারি মিউ কে ইনটু আর, ঘর্ষণ বলের ফর্মুলা। ওকে, আর এস মানে সরণ,
টোটালি সে কতটুকু সরণ ঘটলো বলতো, এস মানে কিন্তু সরণ, হ্যাঁ টোটালি বস্তুটার কতটুকু সরণ ঘটলো বলতো, 10 প্লাস এক্স পরিমাণ সরণ ঘটলো। আমি বলতে পারি হচ্ছে সরণটা হচ্ছে 10 প্লাস এক্স, তাহলে 10 প্লাস এক্স পরিমাণ সরণ ঘটলো এফ এস cos থিটা 1। থিটা 1 মানে আসলে এফ কে আর এস এর মধ্যবর্তী কোণ। তাহলে খেয়াল করো, ঘর্ষণ বল কাজ করে গতির বিপরীত দিকে, যেহেতু বস্তু মানে বস্তু সরণ কোণ বরাবর, বলো তো এই বরাবর না, কেন এই বরাবর? আমরা অনেকবারই বলছি আগেও প্রাসের ক্লাসেও, সরণের দিক হচ্ছে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে, মানে এই বরাবর হচ্ছে বস্তুর সরণ, মানে বস্তুটা কিন্তু এই বরাবর গতিশীল, তাই সরণটাও কোণ বরাবর, বলো তো এই বরাবর আমরা পাচ্ছি। তাহলে সরণের ডিরেকশন আর ঘর্ষণ বলের ডিরেকশন কিন্তু উল্টা, কারণ ঘর্ষণ বল কাজ করে গতির বিপরীত দিকে, যেহেতু বস্তুর গতি হচ্ছে এই বরাবর, তাহলে বস্তুর গতির বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করবে, তাহলে বস্তুর গতি হচ্ছে উপরের দিকে, হেলানো তল বরাবর উপরের দিকে, তাহলে ঘর্ষণ বল কাজ করবে হেলানো তল বরাবর নিচের দিকে। ওকে, ঘর্ষণ বল কাজ করে, দেখো বস্তুর গতি সামনের উপরের দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে সে উপরের দিকে উঠছিল, তাহলে হচ্ছে বস্তুর গতি উপরের দিকে, তাহলে ঘর্ষণ বল কাজ করবে তার উল্টা দিকে, তাহলে ঘর্ষণ বলের ডিরেকশন আর সরণের ডিরেকশন কিন্তু উল্টা, এটা তোমরা 9-10 এ পড়ছিলা। ঘর্ষণ বলের ডিরেকশন আর সরণের ডিরেকশন উল্টা হওয়ার কারণে তো দুইটা বিপরীত ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি। এইজন্য আমরা cos থিটার জায়গায় 180 ডিগ্রি বসাতে পারি। এখানে আমি cos, দুইটা অপোজিট সাইড এফ কে আর এস হচ্ছে দুইটা বিপরীতমুখী ভাবে কাজ করে বলে এখানে আমি cos 180 ডিগ্রি বলতে পারি। আর cos 180 মানে হচ্ছে -1, তো একবারে আমি এই cos 180 এর পরিবর্তে এর সামনে একটা মাইনাস দিয়ে দিলেই হয়ে যায়, সমস্যা নেই, কারণ cos 180 মানে হচ্ছে -1, আশা করি বুঝলাম, প্লাস হাফ এম ভি স্কয়ার। তাহলে হাফ এম ভি স্কয়ার মানে হাফ মানে 0.5 ইনটু এম মানে হচ্ছে বস্তুর ভর, সেটা কত কেজি, বস্তুর ভর হচ্ছে 10 কেজি, হাফ এম 10 কেজি ইনটু ভি আই স্কয়ার। তো ভি আই এর ভ্যালু কত, 20 স্কয়ার, আমি 20 স্কয়ার বলতে পারি। এটা হচ্ছে আমাদের বাম পক্ষের মানটা আমি লিখলাম, বাম পক্ষের মান ইকুয়ালস টু, আমি এখন লিখব হচ্ছে ডান পক্ষের মানটা ইপিএইচ। ওকে, ইপিএইচ মানে হচ্ছে আসলে কি বলতো, এই এম ভরের বস্তুটার হাইটের কারণে তার মধ্যে যে পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি, তো বিভব শক্তির ফর্মুলা হচ্ছে mg h, ওই বস্তুর হাইটের কারণে h মানে হচ্ছে এই বস্তুটার হাইট, তো হাইটের কারণে যে বিভব শক্তি ইপিএইচ প্লাস ইপিএস। তো ইপিএস মানে আসলে কি বলতো, ইপিএস মানে হচ্ছে স্প্রিং এর বিভব শক্তি, তো স্প্রিং এর বিভব শক্তি হচ্ছে হাফ কে এক্স স্কয়ার। স্প্রিং এর বিভব শক্তির ফর্মুলা কি, হাফ অফ কে অফ এক্স স্কয়ার। ওকে, আশা করি আমরা বুঝলাম এই পর্যন্ত। হ্যাঁ, এই ম্যাথটা অনেক বড়, এই ম্যাথটা অনেক বড়। হ্যাঁ আচ্ছা, তো এবার দেখো, অনেক একজন কমেন্ট করেছো, তো একটু দেখো এটা আমরা এই পর্যন্ত লিখলাম, আমাদের x এর ভ্যালু আমাদের বের করতে হবে, তো আমরা বের করার চেষ্টা করি। একটু দেখো ইকুয়ালস টু, আমরা দেখতে পাবো দেখো মাইনাস মিউ কে আর, তাহলে মাইনাস লিখলাম মিউ কে মানে আসলে কি বলতো, মিউ কে এর ভ্যালু তোমাদের কোশ্চেনে দেওয়া আছে, মিউ কে এর ভ্যালু 0.7, তো মিউ কে এর ভ্যালু কিন্তু 0.7 ইনটু আর। আর মানে আসলে কি বলতো, অভিলম্ব প্রতিক্রিয়া বল। আর মানে কি বলতো আসলে, অভিলম্ব প্রতিক্রিয়া বল। তো আমি একটু এই জায়গাটায় দেখাই, ওয়েট কোন জায়গায় দেখাই বলতো, এই জায়গাটা একটু দেখানোর চেষ্টা করি। ওকে, তো একটু এই জায়গাটায় দেখানোর চেষ্টা করি, মন দিয়ে দেখো। কালকে আমরা দেখাইছিলাম, গতকালকে আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম। হ্যাঁ, আমি একটু মনে করাই দিই গতকালকের ক্লাস, কারণ আমার মনে হচ্ছে আমার কাছে যে এখন আমরা প্রায় 50-60 জনের মতন আছি, তো আমার মনে হচ্ছে সেই 60 জনই আসি যারা আমরা গতকালকের ক্লাসটা করেছি। ওকে, সেই 60 জন রেগুলার স্টুডেন্টকে আমরা এখন সংযুক্ত আছি, যারা আমরা যারা হচ্ছে গতকালকের বা পার্ট 1টা হচ্ছে আমরা করেছিলাম। ওকে, তো এই জন্য তাদের জন্য এটা বোঝানো খুব সহজ হবে। আর নতুন যারা আজকে ফার্স্ট দেখতেছে আমার ক্লাস, অবশ্যই পার্ট 1 দেখে নিবে, আমি লিংকটা দিয়ে দিব তোমাদের। ওকে, তো খেয়াল করো, কারণ ফিজিক্স হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, ফিজিক্স পড়াশোনা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, মাঝখান দিয়ে দেখলে বোঝাটা খুব টাফ। আচ্ছা, তো একটু দেখো, সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের কত ডিগ্রি বলতো, এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। ওকে, 30 ডিগ্রি, এটা যদি 30 ডিগ্রি হয়, কমন সেন্স কি বলে বলতো, এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা কিন্তু আমি বলছিলাম 60 ডিগ্রি হবে। ওকে, এটা 30 ডিগ্রি হলে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হবে, তো এটাকে আমি থিটা বলতে পারি বা 60 ডিগ্রি বলতে পারি। এনিওয়ে, তো এটাকে আমি থিটা বলতে পারি বা 60 ডিগ্রি বলতে পারি, কোনো সমস্যা নেই। ধরো এটা আমাদের একটা বস্তু, হ্যাঁ, এই বস্তুটা 10 কেজি ভরের বস্তু, যখন
হেলানো তল বরাবর ঊর্ধ্বগামী হবে, তো কোনো এক মুহূর্তে তো সে মাঝখানে থাকবে। তো ওইরকম একটা মুহূর্ত নিয়ে আমি কল্পনা করতেছি যে কোনো এক মুহূর্তে আমাদের এই m ভরের বস্তুটা মাঝখানে বিরাজ করতেছে। ওকে, আচ্ছা, তো একটু মনে রাখবা কি বলছিলাম আমরা, যদি কোনো বস্তু সারফেসে থাকে, যদি কোনো বস্তু সারফেসে বা তলে থাকে, তাহলে কি হয় বলতো, তল ওই বস্তুর উপর তলের সাথে লম্ব বরাবর একটা অভিলম্ব প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। তাহলে দেখো কোন বরাবর, তলের সাথে লম্ব বরাবর একটা অভিলম্ব প্রতিক্রিয়া বল বা আর প্রয়োগ করে। ওকে, যদি কোনো বস্তু আমরা এই হেলানো তলের উপর রাখলাম, খেয়াল করো এই আর কিন্তু আমাদের হেলানো তলের সাথে লম্ব। হ্যাঁ, যদি কোনো বস্তুকে আমরা হেলানো তলের উপরে রাখি, তবে এই বস্তুর উপর এই তলটা বস্তুর সাথে তলের সাথে লম্ব বরাবর একটা বল প্রয়োগ করে। কে বল প্রয়োগ করে? তল বল প্রয়োগ করে। তোমার পায়ের তলায় ঊর্ধ্বমুখী ভাবে তল বা মাটি যে বল প্রয়োগ করে তাই অভিলম্ব প্রতিক্রিয়া বল। তো এই হেলানো তল এই বস্তুর উপর হেলানো তলের সাথে লম্ব বরাবর যে বল প্রয়োগ করে তাকে আমি বলতে পারি অভিলম্ব প্রতিক্রিয়া বল। তাকে আমরা আর দ্বারা প্রকাশ করতে পারি। এখান থেকে কিন্তু আমরা বলতে পারবো আমরা m কাজ করে কোন দিকে বলতো, m বা বস্তুর ভর mg কাজ করে খাড়া নিচের দিকে। তো তখন আমি বলছিলাম যে mg এর দুইটা উপাংশ, একটা উপাংশ কাজ করে হচ্ছে হেলানো তলের সমান্তরালে। আমি বলছিলাম যে একটা উপাংশ কাজ করে হেলানো তলের সমান্তরালে। তো একটা উপাংশ যদি আমরা জানি, তাহলে আরেকটা উপাংশ কাজ করবে কি বলতো, এর ঠিক 90 ডিগ্রি বরাবর বা 90 ডিগ্রি বরাবর। ওকে, মনে আছে? একটা উপাংশ বা mg এর একটা উপাংশ কাজ করে, আমি আরেকবার দেখাই, mg কাজ করে খাড়া নিচের দিকে। তো একটা উপাংশ mg এর কাজ করে, গতকালকে আলোচনা করেছিলাম যে তলের সমান্তরালে। তো এটার ঠিক লম্ব বরাবর আরেকটা উপাংশ আমরা পাবো লাইক দিস, এই বরাবর, যাতে করে এই দুই উপাংশ, কালো যে দুইটা রেখা, কালো দুই রেখার উপাংশগুলোর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হয় বলতো, ঠিক সমান্তরালে দিবা। আমি দেখছি অনেকে ভুল করছো। ওকে, ঠিক হেলানো তলের সমান্তরালে দিবা। mg এর একটা উপাংশ হবে এই বরাবর, তাহলে এই দুই উপাংশের মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি হবে এবং mg টা মাঝ বরাবর হবে। তো এটা 60 ডিগ্রি হলে এই অ্যাঙ্গেল কত হয় বলতো, এই অ্যাঙ্গেলও কিন্তু 60 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটাও। তাহলে এবার খেয়াল করো, mg এর এই বরাবর উপাংশ কি হবে বলতো, mg cos θ। mg এর এই বরাবর উপাংশ হচ্ছে mg cos 60 ডিগ্রি। mg যার সাথে অ্যাঙ্গেল তার সাথে cos, mg এটা আমাদের mg। তো mg এই বরাবর উপাংশ হচ্ছে mg cos 60, আর নিচের দিকে তাহলে কি হবে বলতো, mg sin 60। ওকে, mg sin 60 ডিগ্রি। ওকে, তাহলে এই উপাংশটা বা এই কালো রেখার নাম ভ্যালু হবে mg sin 60, আর এই উপাংশের ভ্যালু হবে mg cos 60। ওকে, তো এখান থেকে তুমি কিন্তু বুঝতে পারছো যে আমাদের এই বস্তুর উপর লম্বালম্বি ভাবে দুইটা ফোর্স কাজ করতেছে। ওকে, লম্বালম্বি ভাবে, একটা উপরের দিকে আর একটা নিচের দিকে হচ্ছে mg sin 60। ওকে, এই বস্তুর উপর লম্বালম্বি ভাবে বা তলের সাথে লম্বালম্বি ভাবে দুইটা ফোর্স কাজ করতেছে, এটা আর এটা mg sin 60। যদি আর এর ভ্যালু যদি বেশি হতো, তাহলে কি কমন সেন্স কি বলে, বস্তু কিন্তু আকাশে উড়ে যেত, ধুম করে সে কিন্তু আকাশে উড়ে যেত যদি আর এর ভ্যালুটা বেশি হতো। আর যদি mg sin θ বেশি হতো, তবে কি হতো বলতো, সে তল ভেদ করে বা হেলানো তল ভেদ করে নিচে ডুবে যেত। তো যেহেতু বস্তু হেলানো তল ভেদ করে নিচেও ডুবে যাচ্ছে না, আবার আকাশেও উড়ে যাচ্ছে না, তাই নিশ্চয়ই এই আর এর ভ্যালু আর mg sin 60 এর ভ্যালু কি হবে বলতো, ইকুয়াল হবে। হ্যাঁ, লম্বালম্বি আসলে বস্তু সাম্যাবস্থায় থাকে বলে উপরের বল আর নিচের বল বা উপরের ভেক্টর আর নিচের ভেক্টর কি হয়, ইকুয়াল হয়। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো r mg sin 60 ডিগ্রি। r আমরা লিখতে পারবো হচ্ছে mg sin 60 ডিগ্রি, এটা আমাদের r এর ভ্যালু। হ্যাঁ, তো যাই হোক, কষ্ট করে আমরা r বের করলাম, মিউ কে হচ্ছে 0.7, এই r এর ভ্যালু হচ্ছে mg sin 60 ডিগ্রি, mg sin 60 ডিগ্রি। ওকে, আচ্ছা, 10 প্লাস x বা 10 প্লাস x। ওকে, 10 প্লাস x, তারপরে হচ্ছে প্লাস আমি লিখতে পারবো হাফ 0.5 ইনটু 10 ইনটু 20 স্কয়ার, আমি লিখলাম 20 স্কয়ার ইকুয়ালস টু হবে হচ্ছে mg ইনটু h, যেখানে m মানে বস্তুর ভর, সেটা কত কেজি বলতো, 10 কেজি। এই যে m, g হচ্ছে আমি ধরতেছি কত বলতো, g হচ্ছে ধরো সে ফর एग्जांपल আমি 10 ই ধরলাম, g কে আমরা আবারো এখন কি ধরলাম বলতো, g 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরার চেষ্টা করলাম। তাহলে আমরা এই কি করলাম, এই যে m হচ্ছে 10, g হচ্ছে আমরা বসালাম, h এর ভ্যালু এখন আমাদের আবার বের করতে হবে, h এর ভ্যালু। হ্যাঁ, তো আমরা এখন h এর ভ্যালুটা বের করার চেষ্টা করি। এই যে আমাদের h
এই এইচটাই হচ্ছে আমাদের mgh, মানে এই বস্তুর হাইটের কারণে বা ভূমি থেকে হাইটে থাকার কারণে, ওকে, ভূমি থেকে হাইটে থাকার কারণে এই বস্তুর মধ্যে যে বিভব শক্তি, ওকে, এইচ, এই এইচটা আমরা কিভাবে বের করতে পারি একটু মন দিয়ে দেখবা, মন দিয়ে। সেটা হচ্ছে আমাদের কিন্তু এখান থেকে এটা একটা সমকোণী ত্রিভুজ হিসেবে আমরা কল্পনা করতে পারি। খেয়াল করো, এই যে আমি নাম দিই, এটা এফ বিন্দু, এটা বি বিন্দু, আর এটা ধরো সে ফর এক্সাম্পল আই বিন্দু, ওকে। আই এফ বি আমরা একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করতে পারি, যেই সমকোণী ত্রিভুজের এই অতিভুজটার মান কত বলো তো, আই এফ বি, এইটা আমাদের সমকোণী ত্রিভুজ। যেই সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেলের বা থিটার বিপরীত বাহুকে আমরা কি বলি বলো তো, থিটার বিপরীত বাহুকে আমরা লম্ব বলি। এটাকে আমরা বলতে পারি হচ্ছে লম্ব থিটার বিপরীত বাহু। তো থিটার বিপরীত বাহু যদি লম্ব হয়, তাহলে এই যে এইচ হচ্ছে আমাদের কি বলো তো, লম্ব। থিটার বিপরীত বাহু হচ্ছে আমাদের লম্ব, ওকে। তাহলে একটু মন দিয়ে দেখো, এটা আমাদের লম্ব, আর অতিভুজটা কতটুকু বলো তো, আই এফ পরিমাণ না, আর এই আই এফ এর ভ্যালু কত, 10 প্লাস এক্স। অতিভুজটা কত আমাদের বলো তো, আইএফ, এই আইএফ এর ভ্যালু কত, 10 প্লাস এক্স। তো অতিভুজ আমি বলতে পারি 10 প্লাস এক্স। তাহলে এখান থেকে যদি আমি সাইনের ফর্মুলা ইউজ করি, সাইন থিটা বা সাইন 30 ডিগ্রি ইকুয়ালস টু সাগরের লবণ অতি বা লম্ব বাই অতিভুজ। তো সাইন থিটা, এই ত্রিভুজটার জন্য আমি লম্বটা কত পাচ্ছি বলো তো, লম্ব হচ্ছে আমাদের এইচ ডিভাইডেড বাই অতিভুজটা আমাদের কত বলো তো, অতিভুজটা কিন্তু আমাদের 10 প্লাস এক্স। অতিভুজটা হচ্ছে আমাদের 10 প্লাস এক্স। তো এখান থেকে আমি এইচ এর ভ্যালু লিখতে পারবো হচ্ছে 10 প্লাস এক্স ইন্টু সাইন 30 ডিগ্রি, 10 প্লাস এক্স ইন্টু সাইন 30 ডিগ্রি। তো আমরা এই এইচ এর ভ্যালুটা বসাই দেই। এই এইচ এর ভ্যালু হবে হচ্ছে ইন্টু এই যে এম ইন্টু জি ইন্টু এইচ। এইচ এর ভ্যালু হচ্ছে 10 প্লাস এক্স ইন্টু সাইন 30 ডিগ্রি, 10 প্লাস এক্স ইন্টু সাইন 30 ডিগ্রি প্লাস হাফ অফ কে এক্স স্কোয়ার। আর কে এর ভ্যালু আমরা কত পাইছি, স্প্রিং ধ্রুবক হচ্ছে আমাদের 300 ইনটু কি বলতো, এক্স স্কয়ার, ওকে। তো এক্স স্কয়ার তুমি পাচ্ছো। তো এবার একটু খেয়াল করো, এবার এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, কিভাবে ক্যালকুলেশন করব একটু দেখো। m এর ভ্যালু আমরা জানি, m মানে ভর, তাই m এর জায়গায় আমি কত লিখতে পারি বলো তো, 10 লিখতে পারি, কারণ 10 কেজি ভর। g হচ্ছে আমরা ধরতেছি 10, তাহলে এখানে g এর পরিবর্তে কত লিখতে পারি বলো তো, ইনটু g মানে হচ্ছে আমরা 10 লিখতে পারি। mg ছিল এখানে, হ্যাঁ, ইনটু mg ছিল আমাদের এখানে, m এর ভ্যালু 10 আর g এর ভ্যালু কত বলো তো, g এর ভ্যালু হচ্ছে 10, ওকে। তাহলে এখানে 10 ইনটু 10 লিখতে পারি। তো খেয়াল করো, এই সমীকরণটাই ইকুয়ালের এই সাইডে দেখো সব সংখ্যা, আর কিন্তু x, একমাত্র চলক কিন্তু এখানে x, ওকে। তো এখান থেকে তুমি নিজের একটু বাসায় সলভ করতে পারবা। আমি একটু আগাই দেই, তাও একটু আগাই দেই, অনেকে যদি প্রবলেম হয় আমি তাও একটু আগাই দেই। এখান থেকে একটু খেয়াল করো, কারণ অনেকের বাসায় ক্যালকুলেশনে করতে দিলে একটু প্রবলেম তোমরা করো, সেটা আমি দেখাই দিই। 0.7 গুণ 10 আর 10 মানে 10 স্কয়ার, 10 স্কয়ার গুণ sin 60 ডিগ্রি, তাহলে sin 60 ডিগ্রি। তো এটার ভ্যালু আমরা পাচ্ছি হচ্ছে 60.62, এটা হচ্ছে আমরা এতটুকুর ভ্যালু আমরা বের করলাম, 60.62 ইনটু 10 প্লাস x ইনটু 10 প্লাস x, ওকে। আচ্ছা, আর এইটুকুর ভ্যালু আমরা পাবো হচ্ছে, এইটুকুর ভ্যালু আমরা পাবো হচ্ছে 0.5 গুণ 10 গুণ 20 স্কয়ার, 0.5 গুণ 10 গুণ 20 স্কয়ার মানে হচ্ছে 2000, ওকে। তো এতটুকুর ভ্যালু আমরা পাচ্ছি 2000 ইকুয়ালস টু, আমরা এখান থেকে কি লিখতে পারবো, ইকুয়ালস টু আমরা লিখতে পারবো হচ্ছে, একটু খেয়াল করো, 10 আর 10 গুণ করলে দেখো 10 আর 10 100, আর এটা কি বলতো sin 30, এখানে মেবি sin 30 হবে, হ্যাঁ sin 30। তাহলে 10 আর 10 100, তাহলে 10 গুণ 10 হচ্ছে 100, 10 আর 10 গুণ করলে 100 আর sin 30 ইনটু sin 30 আমরা গুণ করে ফেলি। তো গুণ করলে আমরা পাবো হচ্ছে 50, ওকে। তাহলে এই যে 10 আর 10 গুণ করবা, sin 30 গুণ করলে পাবা হচ্ছে 50, আর সাথে গুণ কত ছিল বলো তো, 10 প্লাস x। আমি একটু সহজ করে দেই, নিজেরা তারপর বাসায় পারবা। প্লাস 300 আর ভাগ 2 মানে হচ্ছে 150, তাহলে প্লাস 150 x স্কয়ার আমরা লিখতে পারি, ওকে। এইবার খুব সহজ ফরম্যাট হয়ে গেছে। এবার কি এটা দ্বিঘাত সমীকরণ, তুমি এখান থেকে এটা গুণ করবা 50 এর সাথে 10, তারপর x গুণ করবা, সবগুলোকে এক সাইডে আনবা, সবগুলোকে এক সাইডে আনলে একটা দ্বিঘাত সমীকরণ বা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ আমরা পাবো। সেই দ্বিঘাত সমীকরণ তুমি ক্যালকুলেটরেও সলভ করতে পারো, আর আমি প্রাসের ক্লাসে শ্রীধর আচার্যের ফর্মুলা ইউজ দেখাইছিলাম, শ্রীধর আচার্যের ফর্মুলা ইউজ করে তুমি এখান থেকে x এর ভ্যালু বের করতে পারবা, হ্যাঁ। মিডল টার্ম করে তুমি বের করতে পারবা, মিডল
দিলাম, এখান থেকে দেখো x বাদে আর কিছুই নাই, ওই x এর ভ্যালু হবে তোমার হচ্ছে আমাদের অ্যানসারটা। আমি x এর ভ্যালুটা বলে দেই, এই x এর ভ্যালু তুমি দুইটা পাবা, x এর ভ্যালু একটা হচ্ছে পজিটিভ মান পাবা আর একটা নেগেটিভ মান পাবা। x এর তোমরা দুইটা মান পাবা, x এর দুইটা মান পাবা, দুইটা মান আমি লিখে দিই। x এর একটা মান পাবা হচ্ছে ক্যালকুলেশন করলে, x সলভ করলে তুমি পাবা হচ্ছে 2.09 মিটার, এই x এর এই ভ্যালুটা পাবা। আর আরেকটা ভ্যালু পাবা হচ্ছে x2, যার ভ্যালু পাবা হচ্ছে -2.83 মিটার। ওকে, তো নিশ্চয়ই বুঝতে পারতেছো যে মাইনাস মানটা তুমি কি করবা না বলো তো, মাইনাস মানটা নিবা না, এই প্লাস মানটা নিয়ে এই মানটা গ্রহণযোগ্য বলে তারপর বলবা যে স্প্রিংটা 2.09 মিটার সংকুচিত হলো। ওকে, তো একটু কষ্ট করে কমেন্টে জানাই দাও। আচ্ছা এখানে কিন্তু মাইনাস হবে, আমি একটু ভুল করে ফেলছি, একটু মাইনাস হবে। হ্যাঁ দেখো, কারণ হচ্ছে দেখো তো এগুলা গুণ করলে 0.7 10 আর 10 sin গুণ করলে আমরা এই ভ্যালুটা পাবো, ঠিক আছে? সামনে একটা মাইনাস আছে না, তো ওই মাইনাসটা তো দিতে হবে, এই যে মাইনাস আমি দিয়ে দিলাম। হ্যাঁ একটু খেয়াল করে নিও, একটু খেয়াল করে নিও, এখানে কিন্তু সামনে মাইনাস হবে। ওকে, আচ্ছা তো এবার একটু দেখো, তোমরা প্রায় বললাম আমাদের এখানে প্রায় 50 জন মতন একদম শেষ পর্যন্ত তোমরা আসো। যেই 50 জন শেষ পর্যন্ত আসো প্রত্যেককে আমার মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সাপোর্ট না দিলে হয়তো আমি এই পর্যন্ত আজকে রোজা রেখে আমি আজকে প্রায় 1 ঘন্টা 55 মিনিট 7 সেকেন্ড মতন ক্লাস নিলাম। তো তোমাদের এই সাপোর্ট, তোমাদের এই শেষ 50 জনের যে সাপোর্টটা আমি পাইছি, এটা আমি আজীবন মনে রাখবো ইনশাআল্লাহ। তোমাদের প্রত্যেককে স্যালুট এবং প্রত্যেককে অনেক অনেক থ্যাঙ্কস। আসলে এত বড় অঙ্ক, এই চিত্র এত কিছু বোঝার পর এত ক্যালকুলেশন বোঝাটা কিন্তু একটু কষ্টদায়ক, আমি বুঝি, আমিও নিজে স্টুডেন্ট ছিলাম, আমি বুঝি। তাও যে তোমরা এতটা কষ্ট করে এই পর্যন্ত আসো, এই জন্য সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস সবাইকে। আর হচ্ছে বিশেষ করে এই শেষ যে 50 জন, হ্যাঁ তোমরা যদি এখান থেকে শিখে উপকৃত হও, তবেই কিন্তু আমাদের 10 মিনিট স্কুল বা রবি 10 মিনিট স্কুলের সাকসেস। আমরা সেটাই চাই, আমাদের টার্গেট হচ্ছে সেটা যে আমরা কোয়ালিটি এডুকেশন বাংলাদেশের 64 জেলায় আমরা পৌঁছায় দিব। ইনশাআল্লাহ আমরা সেটা সমর্থ হব এবং তোমরাও আমাদের সেই কোয়ালিটি এডুকেশন পৌঁছায় দেওয়ার মাধ্যমে তোমরা কি করবা, সেটা দ্বারা উপকৃত হবা এবং তোমরা লাইফে সেটা কাজে লাগাতে পারবা। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাসায় থেকো, কেননা করোনা এখনো চলে যায় নাই। তো তোমরা বাসায় থাকবা, নিজেরাও সুস্থ থাকবা, আত্মীয় স্বজনকেও সুস্থ রাখবা। আল্লাহ হাফেজ।